আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজ। সেটা লাস্ট ক্লাস হচ্ছে আমরা কার্নো ইঞ্জিনটা সম্পূর্ণভাবে শেষ করছিলাম, যে তাপগতিবিদ্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। সো ওইখানে আমরা কার্নো ইঞ্জিনের জন্য একটা চক্র দেখছিলাম, যেটাকে বলা হয় কার্নোর চক্র আর কি। সো এখানে কয়েকটা পরিবর্তন দেখছিলাম, 4টা পরিবর্তন আর কি একসাথে একটা গ্রাফ আঁকছিলাম। সো লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে তাপ ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন বা যে কোনো ধরনের আর কি তাপ ইঞ্জিনের বিপরীত হচ্ছে আরেকটা জিনিস আছে, বা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার, যেমন হচ্ছে ফ্রিজ, তারপরে এয়ার কন্ডিশন, তারপরে এয়ার কুলার, এগুলো আর কি। মানে ওদের মেন পার্থক্য হচ্ছে, আমরা তো দেখছি যে কার্নো ইঞ্জিন বা তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে কি, যে বেশি তাপমাত্রা থেকে আর কি কম তাপমাত্রার দিকে যখন তাপ প্রবাহিত হয় বা স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়, তখন হচ্ছে ওই তাপটাকে তারা কি করে, মানে কাজে পরিণত করে, বা আমরা বলতে পারি মেকানিক্যাল এনার্জিতে পরিণত করে আর কি। ঠিক আছে, বা ইন হিয়ার লাইক ফ্রিজ ও এয়ার কুলার যারা আছে, এদের ক্ষেত্রে হচ্ছে ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। মানে আমরা এতদিন যা দেখছি সব তাপ ইঞ্জিনগুলোতে ওইখানে হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তু দিকে একটা তাপ প্রবাহ হতো। যেমন হচ্ছে আমরা দেখছি যে তাপ উৎস থেকে তোমার তাপ ধারকের দিকে একটা তাপের প্রবাহ হয়। যেমন তাপ উৎসের তাপমাত্রা বেশি ছিল, তাপ ধারকের তাপমাত্রা কম ছিল, সো যার ফলে কি একটা তাপের প্রবাহ হয়। সো তাপের প্রবাহ হলে ওখান থেকে আমরা দেখছি হচ্ছে যে আমরা ওই প্রবাহিত তাপকে কাজে পরিণত করছি আর কি। কারণ তাপ প্রবাহিত না হলে আমরা ওটাকে কাজে পরিণত করতে পারি না, যেটা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে। সো আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো, এটা হচ্ছে একটু উল্টা উল্টা। মানে হচ্ছে আমরা কিন্তু যখন বিবৃতি পড়ছি তখন এটাও বুঝতে পারছিলাম, বা এটাও আমরা জানতে পারছি যে তাপের প্রবাহ কখনো কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু থেকে হয় না, যদি তুমি বাহ্যিক কোনো যন্ত্র ব্যবহার না করো আর কি। সো ওই বিবৃতি পড়ার পরে মানে ওই আইডিয়া থেকে আর কি ফ্রিজ, তারপরে হচ্ছে এয়ার কন্ডিশন যা আছে এগুলোর আর কি মানে আবির্ভাব ঘটছে। সো আমরা হচ্ছে আজকে জিনিসটা দেখবো যে এটা কেন তাপ ইঞ্জিনের উল্টা বা উল্টোভাবে কাজ করে। কারণ আমি বলছি যে ফ্রিজ, তারপর এয়ার কন্ডিশন, এগুলো হচ্ছে গিয়া তোমার কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ প্রভাব ফেলায়। যেমন আমি বলছি যে তোমরা যখন রুমে আর কি এয়ার কন্ডিশন অন রাখো বা এসি অন রাখো, তখন কিন্তু দেখতে পারো যে রুমের তাপমাত্রা একটু কম, কিন্তু রুম থেকে বের হলেই দেখো যে তাপমাত্রা বেশি। তার মানে কি হচ্ছে, তোমার রুমের যে কম তাপমাত্রা ছিল এই তাপমাত্রাকেও এই কি করতেছে, বেশি তাপমাত্রার দিকে বের করে দিতেছে, মানে পরিবেশে বের করে দিতেছে। তার মানে তোমার রুমটা আরও ঠান্ডা হয়ে যেতেছে। সেমভাবে ফ্রিজের ক্ষেত্রেও আর কি দেখবা যে ফ্রিজের ভিতরে অনেক ঠান্ডা কিন্তু বাইরে গরম। এখানে কি হচ্ছে যে ফ্রিজের ভিতরে যে পরিবেশ আছে, ওই পরিবেশের যে তাপমাত্রা, ওই পরিবেশের ওই তাপমাত্রা থেকে তাপ নিয়ে কি করতেছে, বাইরে বের করে দিতেছে, মানে বেশি তাপমাত্রাতে, মানে বেশি তাপমাত্রার পরিবেশে বের করে দিচ্ছে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে সম্পূর্ণ উল্টা ঘটনা। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্রিজ। এটা খুবই একটা মজার জিনিস আর কি, কারণ প্র্যাকটিক্যাল কিছু জিনিস যখন তোমরা জানতে পারবা, মানে অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট, তখন দেখবা যে মানে সব কিছুই ভালো লাগতেছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের হচ্ছে আমার ক্লাসগুলো আর কি একটু বড়, মানে মোটামুটি বড় টাইপের হয় তোমার, মানে অনেক লং আর কি। আর আমি কথা একটু বেশি বলেছি। তোমাদের যদি মনে হয় যে আমার ক্লাস খুব লং হয়ে যায়, তাহলে তোমরা একটা অ্যাপের সাহায্যে একটা কাজ করতে পারো, মানে ক্লাসটাকে আর কি ওই অ্যাপে দিলে বা ওয়েবসাইটে দিলে দেখা যাবে ক্লাসটাকে একটা মানে তোমার শর্ট সাইজ বানিয়ে দেবে বা সামারি আকারে তোমার বুঝাই দেবে আর কি। যদি তোমার মনে হয় যে এক্সাম খুব কাছাকাছি, এত ডিটেলস পড়ার সময় নেই, তখন তুমি কী করবা, ওই অ্যাপে দিয়ে দিবা, ও তোমাকে নিজের মতো আমি যা যা পড়াইছি এগুলোকে একটা সামারি আকারে তোমার দেখাই দেবো। সো আমি অ্যাপটার নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার এই যে এখানে দেওয়া আছে, এটা বলা হয় নোটবুক। এটা হচ্ছে ছিল আমার, এই যে এটাকে বলা হচ্ছে নোটবুক এলএম আর কি, এলএম। এই নোটবুক এলএমে তোমরা কি করতে পারবে, এখানে যে কোনো একটা ভিডিও যদি তুমি এখানে দাও, ও কী করবে, তোমার এআর সাহায্যে সামারি আকারে ওটা বুঝাই দেবে। সো এতে করে দেখা যাবে তোমার সময়টা বেঁচে যাবে, বা টপিকগুলো বুঝতে পারলো আর কি। বা তোমরা এমন করতে পারো, যখন আমার ক্লাসগুলো সব দেখলা, পরবর্তীতে তোমার এক্সামের সময় রিভাইজ দেওয়া লাগবে, তখন তোমরা আমার ভিডিওগুলো এখানে দিতে পারো বা শর্টকাট দেখতে পারো। ঠিক আছে, সো বিভিন্ন সময় এই কাজগুলো করতে পারো। আরও অনেকগুলা অ্যাপ আছে যার সাহায্যে অনেক কিছুই করা যায় আর কি। সো আমি তো জানি আমার চেয়ে তোমরা এগুলো ভালো বোঝো আর কি, বর্তমান জেনারেশনের পোলাপান তোমরা। সো এই ছিল কথা। তাহলে আজকে আমরা হচ্ছে ফ্রিজ দেখবো আর কি। সো দেখো, যদি ফ্রিজটা দেখাই,
এটাকে বলা হচ্ছে ফ্রিজ, বা এটাকে বলতে পারো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বা এটাকে বলা হয় হিসারক যন্ত্র আর কি। ঠিক আছে, এটা বইয়ের ভাষায় বলতে পারে হিসারক যন্ত্র। ঠিক আছে, তুমি তিনটার যে কোনোটাই বলতে পারো, কোনো সমস্যা নেই। সো আজকে হচ্ছে আমরা একটু পুরাতন টাইপের ফ্রিজ দেখবো আর কি। আমরা তো বর্তমানে যে ফ্রিজগুলো দেখি এগুলো আর কি অনেক আপডেট, তবে মেকানিজম সেম। মানে আমি যেটা বললাম, যেমন পুরাতন টাইপের ফ্রিজে আমরা দেখতাম যে উপরে ডিপ থাকতো, নিচে নর্মাল থাকতো। আমাদের ফ্রিজগুলো আর কি পুরাতন ফ্রিজ এরকমই ছিল, কিন্তু বর্তমানে কি করা যায়, বা নিচেও আগে এরকম ডিপ ছিল বা উপরে তোমার নর্মাল ছিল, কিন্তু বর্তমান ফ্রিজগুলোতে দেখা যায় যে তুমি হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল রাখতে পারবা, বা উপরে কি করতে পারবা নর্মাল নিচে ডিপ রাখতে পারবা, বা এরকমও করতে পারবা যে উপরেও ডিপ নিচেও, মানে রিমোট কন্ট্রোল সিস্টেম থাকে, উপরেও ডিপ নিচেও ডিপ, বা উপরেও নর্মাল নিচেও নর্মাল, বা তুমি ফ্রিজ বন্ধ করে আলমারির মতো ব্যবহার করতে পারবা। মানে বর্তমানগুলো এত আপডেট। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে মোটামুটি পুরাতন টাইপের একটা ফ্রিজ দেখবো শুধুমাত্র মেকানিজমটা বোঝার জন্য। সো এখন দেখো, যদি একটু আঁকার চেষ্টা করি, এখানে অনেকগুলো জিনিস আছে আর কি বোঝার মতো। চিত্রটা বুঝলে বাদ বাকি সব কিছু ইজি হয়ে যাবে। দেখো, প্রথমত একটা বক্সের মতো আমরা এখানে আঁকি। মানে ফ্রিজের সামনের সাইডটা আর কি মেনলি দেখাবো। একটু বড় করে আঁকলে, যত বড় করে রাখবা তত ভালো হবে, কারণ ভিতরে অনেক যন্ত্রপাতি দেখাবো তো। এটা হচ্ছে ধরো ফ্রিজের আর কি সামনের সাইডটা আমরা দরজাগুলোকে খুলে ফেলেছি ধরো, হ্যাঁ সামনে কোনো দরজা নাই আর কি। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে মেন জিনিসটা জানি যে ডিপ যেখানে থাকে, মানে আমরা এখানে ধরে নেব উপরে ডিপ নিচে নর্মাল। ঠিক আছে, সো এখানে আমি দুইটা ভাগ করে দিই, উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি যে ডিপ যেখানে থাকে, ডিপের পিছনে মানে সামনে দরজা খুলে ফেলাইলে পিছনে দেখবা মানে একদম এই এই ভেতরের দিকে পিছনে ওখানে প্লাস্টিকের আর কি বক্স থাকে, মানে প্লাস্টিক দ্বারা মোড়ানো থাকে, তোমরা তো জানো আর কি, টোকা দিলে প্লাস্টিকের মতো লাগে। তো ওইখানে কিছু আর কি মানে তারের মতো থাকে, বা কিছু কি বলে পেঁচানো পেঁচানো কুণ্ডুলি থাকে আর কি। ঠিক আছে, সো মানে স্টিল কালারের কতগুলো পেঁচানো, বা তুমি কতগুলো কুণ্ডুলি থাকতে পারে বিভিন্ন রকমের আর কি। ঠিক আছে, আর সাইডে তারপরে হচ্ছে ফ্রিজের পিছনে যদি তোমরা যাও, বর্তমান ফ্রিজে আমি দেখি নাই, কিন্তু আগেরকার ফ্রিজে দেখবে পিছনে পেছনে পিছনে কতগুলো কুণ্ডলি থাকে, আবার কতগুলো হচ্ছে গিয়া তোমার কি বলে এরকম এরকম কতগুলো হচ্ছে কপার বা তামার বা রূপার আর কি কতগুলা থাকে আর কি। ঠিক আছে, মানে ওইগুলার ভেতরে। ঠিক আছে, সো আমি তো পিছনটা দেখাইতে পারবো না, সো পিছনের যে জিনিসটা ওটাকে আমি বাম পাশে দেখাবো, মানে এইখানে। আর উপরের ডিপেরটা এই ডিপের ভিতরে দেখাবো আর কি। ঠিক আছে, ওটা ধরে নেবা তোমরা, ওটা হচ্ছে গিয়ে ফ্রিজের মানে একদম যেই প্লাস্টিকের ভিতরের অংশটা এখানে দেখাবো, আর ফ্রিজের পিছনের যেই অংশটা ওটা আমি এখানে দেখাবো আর কি। ঠিক আছে, সো এখানে যে পাইপগুলো থাকে আর কি, এটা হচ্ছে এরকম একটু পেঁচানো টাইপের, তিনটা ধরো এরকম। আমি আসলে চিত্র একদমই আঁকতে পারি না, খুবই বাজে হয়। এগুলো হচ্ছে ওই পিছনে মানে ডিপের যেই ডিপের মানে প্লাস্টিকের ভিতরে পিছনের দিকে
যে পাইপগুলো থাকে ওগুলো আসলে দেখা যায় না, খালি চোখে প্লাস্টিকটা সরালে তুমি দেখতে পারবে। ঠিক আছে, সো এখানে আরেকটা একটু আলাদা করে দিলাম। এদিকে দিলে ভালো হইতো, আচ্ছা সমস্যা নেই। মানে এটা পাইপ আর কি। ঠিক আছে, এখানে ধরো একটা মানে সিলিন্ডার থাকবে, ওই আমরা সিলিন্ডার কিন্তু আগে থেকে জানি। সো সিলিন্ডারটা এরকম করে আঁকলাম, ছোট করে আঁকি। সিলিন্ডার হচ্ছে তোমার ধরো চারপাশে আমার কি দেওয়া আছে, তাপকূপরিবাহী পদার্থ বা এখানে বলতে পারো অন্তরক দেওয়া আছে। হ্যাঁ, মানে তাপের এখানে কোনো আদান প্রদান হতে পারবে না আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার মানে সিলিন্ডারে তো আমরা জানি পিস্টন থাকে। সো পিস্টনটা এখানে, এটা আসলে দেখতে বাস্তবে এরকম না, একটা কলসের মতো থাকে, তোমাদের দেখাবো না একটু পরে। একটু কাজটা বলে দেবো না। এটা হচ্ছে আমার পিস্টনটা হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, এখানে ধরো এরকম একটা জিনিস থাকে, মানে এরকম একটা জিনিস থাকে আর কি। ঠিক আছে, মানে ধাক্কা দেওয়ার জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে গেল আমার তোমার এই অংশটা হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে অংশটা মোটা করে দিয়ে, এই নিচের অংশটা হচ্ছে আমার নর্মাল, উপর অংশ হচ্ছে ডিপ। ঠিক আছে, সো এটা হচ্ছে এখন আরেকটা জিনিস হচ্ছে, এটাকে একটু বাইরে আনতে হবে। এখানে একটা জিনিস থাকে এরকম আর কি, এইটাকে বলা হয় হচ্ছে এক্সপানশন ভালভ। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সপানশন ভালভ, বাংলা লিখে দেই এক্সপানশন ভালভ। মানে ও করে কি, মানে যেই গ্যাসটা থাকে এখানে, ওই গ্যাসটাকে ও এক্সপান্স করে দেয় আর কি, মানে ছিটায় দেয় আর কি। এখানে যে তরলটা আসে, তরলটাকে একদম ছিটাই দেয়, ফলে তরলের আয়তন আর কি বাইরে যায়। আর আমরা এখানে যেই পাইপগুলো দেখতেছি, মানে ডিপের যে পাইপগুলো থাকে, এগুলোকে বলা হয় বাষ্পীয় ভবন কুণ্ডলী। বাষ্পীয় ভবন কুণ্ডলী। ঠিক আছে, কুণ্ডলী। এটার ভিতরে একটা কাজ হয় আর কি, আমি তোমার বলবো না, মানে এটার ভিতরে আর কি তরলটা বাষ্পে পরিণত হয়, যার কারণে এটাকে বলা হয় বাষ্পীভবন কুণ্ডলী। দেখা যাচ্ছে তো? আচ্ছা, আর এই যে যে জিনিসটা আছে, এটা হচ্ছে সিলিন্ডার যে সিলিন্ডার, এটা আসলে আমরা বাস্তবে দেখি কলসের মতো আর কি। মানে তুমি রিয়েল ফ্রিজগুলো যদি দেখো, তাহলে দেখো এরকম একটা জিনিস আছে আর কি। ধরো এইরকম একটু ছোট করে আঁকি, এরকম একটা কলসের মতো জিনিস থাকে আর কি, এরকম। মানে এটা হচ্ছে পিস্টন। হ্যাঁ, পিস্টন দিয়ে কী করে, একদম নিচের দিকে চাপ দেয় আর কি, গ্যাসগুলো এখানে থাকে, চাপ দেয় আর কি। ঠিক আছে, ওঠানামা করে, সো চাপ দিলে গ্যাসের আয়তনটা কমে যায় আর কি। এটা বলবো না আর কি। এটা হচ্ছে তোমার এই সিলিন্ডার বা পিস্টনটা, এটাকে হচ্ছে বলা হয় কম্প্রেসর আর কি। ঠিক আছে, কম্প্রেসরটাই হচ্ছে আমার মেন জিনিস ফ্রিজেও কম্প্রেসর আছে, এসিতেও আছে কম্প্রেসর বলতে পারো। হ্যাঁ, কম্প্রেসর মানে কম্প্রেস করবে আর কি। ঠিক আছে, মানে গ্যাস যখন এখানে আসবে, তখন ও মানে বিদ্যুতের শক্তি নিয়ে একটা চাপ দিবে আর কি, গ্যাসকে চাপ, মানে এরকম এরকম করতে থাকে। ঠিক আছে, যেমন এখানে যখন গ্যাসগুলো আসবে, মানে এই পাইপ দিয়ে এই গ্যাসগুলো আসবে, তো ওই গ্যাসটাকে আর কি এরকম চাপ দিবে। ঠিক আছে, এদিকে এদিকে চাপ দিবে, এদিকে এদিকে চাপ দিবে, মানে পিস্টনটা এরকম নড়াচড়া করবে। ঠিক আছে, সো এই হচ্ছে গেল অবস্থা। ধরো আমার যদি আর কি গ্যাসগুলো এইদিকে
মানে বল প্রয়োগ করে, ঠিক আছে, গ্যাসগুলো যদি এদিক বল প্রয়োগ করে, ও কী করবে, এই দিকে আর কি দিবে বল। ও হচ্ছে উল্টা দিকে, মানে এই দিকে, এই উল্টা দিকে হচ্ছে গিয়ে মানে আমার এই কম্প্রেসরের যে পিস্টন, ও আর কি ওকে কম্প্রেস করবে আর কি, ঠিক আছে, বা চাপ দেবে। সো এটাই গেল। সো এটার চারপাশে তো আমরা বুঝলাম যে তাপ কুপরিবাহী পদার্থ দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে আমরা যে গ্যাসটা ব্যবহার করবো ওটাকে বলা হয় সিএফসি গ্যাস। তোমরা তো সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরো কার্বন বলতে বলতে একটা জিনিস জানতো আর কি, মানে আগেকার ফ্রিজগুলোতে তোমার সেলুন গ্যাস বা বলতে পারো সিএফসি গ্যাস আর কি ব্যবহার করে, ঠিক আছে। সিএফসি গ্যাসটা যখন আসবে এখানে, তখন আমি বিদ্যুতের মানে বিদ্যুৎ শক্তির এটাকে আর কি কম্প্রেস করবো আর কি, ঠিক আছে। সো এরপর হচ্ছে যে পাইপগুলো চলে যাবে হচ্ছে ফ্রিজের পিছনে, ঠিক আছে, মানে পিছন সাইডটাকে আমরা এখানে দেখাবো। ধরো বিষয়টা হচ্ছে এরকম, মানে গ্যাস কিন্তু এই পাইপ দিয়ে এখান দিয়ে আসবে আর কি, গ্যাসটা এসে এখানে আসবে, এখান থেকে আবার দিতে চাইবে, ঠিক আছে। সো ধরো তোমার এরকম হয় বিষয়টা, একটু বড় করে আঁকি, বাঁকা হইতেছে যদিও। এরকম আর কি, এরকম অনেকগুলো পেঁচানো কুণ্ডলি থাকে, ঠিক আছে, এগুলোর নির্দিষ্ট নাম আছে যদিও। মানে এখানে অনেকগুলা থাকে আর কি। বেশি হয়ে গেল যদিও। আচ্ছা, এটাকে এটার লগে লাগাই দিই, আর রাখলাম না। এগুলো সমান থাকে আর কি, আমার এখানে যদিও দেখতে বাঁকা হয়েছে অনেক, এগুলো আর কি পাইপ, ঠিক আছে। সো এটা আর একটু বড় হলে ভালো হতো, স্কেল দিয়ে আঁকলে সমান হইতো। দেখ তোমরা একটু ঠিক করে আঁকো, মানে এখানে যে পাইপগুলো এগুলো আরও ঘন হয় আর সমান হয় আর কি, ঠিক আছে, সমান হয়, অনেকগুলাই থাকে। সো এই হচ্ছে অবস্থা। সো এখানে যে পাইপগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী আর কি, এগুলোকে বলা হচ্ছে ঘনীভবন ঘনীভবন কুণ্ডলী, ঠিক আছে। পাইপগুলো আর একটু সুন্দর করে আঁকলে যদিও ভালো হতো, যাই হোক। সো এইটা হচ্ছে আমার পিছন সাইড, ঠিক আছে। এরপরে দেখো এখানে কতগুলো আর কি মানে দাগের মতো থাকে, মানে কিছু এরকম, তোমরা ফ্রিজ দেখলেই বুঝতে পারবে, অবশ্যই এগুলো দেখছো। ঠিক আছে, এরকম থাকে আর কি, এইরকম থাকে আর কি। সো এগুলো হচ্ছে তোমার কপারের থাকে বা তামার থাকে, ঠিক আছে। অনেকে বলে এগুলো 100% কপার, 100% সিইউ, ঠিক আছে। বা এটা মানে 100% কপার, মানে কপার হলে ভালো হয়, কিন্তু রূপা হলে ধরো আরও ভালো হয়, বুঝতে পারছো। মানে মানে অনেকে দেখবো ওই ওয়ালটন ফ্রিজে লেখা থাকে 100% কপার কন্ডাকশন আর কি, ঠিক আছে। সব বিষয়টা হচ্ছে এটা। সো দেখো অবস্থা। সো এটাই গেল আর কি। এগুলো হচ্ছে তোমার, আমি তো বললাম যে ওগুলো হচ্ছে যেহেতু ধাতু কপার, বা তুমি রূপাও দিতে পারো, আসলে ওরা মানে কপারই দেয় না, রূপা কি দিবে আর কি। আর রূপা দিলেও ভেজাল মিক্স করে দেয়, আর রূপা দিলে অনেক দাম হয়ে যাবে ফ্রিজের। সো ওরা হচ্ছে তোমার খুব সুপরিবাহী থাকে আর কি, ওদের পরিবহন ক্ষমতা অনেক বেশি আর কি, সুপরিবাহী, তুমি তো জানোই ধাতু, সুপরিবাহী ধাতু খুব মানে সুপরিবাহী, ঠিক আছে, মানে খুব সহজেই আর কি ওরা কী করতে পারে, তাপকে পরিবহন করতে পারে আর কি, ঠিক আছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, ঠিক আছে। যখন আমার গ্যাসটা এখান দিয়ে আসবে, সো গ্যাসের তাপটা কী করবে, এই যেই তোমার এই কপার কন্ডাকশনগুলো আছে এগুলো আর কি নিয়ে যাবে আর কি, ওই
তাপটা শোষণ করে নিয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমি একটু দেখাবো, এটা মানে খুব ডিটেলস একটু বলবো একটু পরে আর কি। সো মোটামুটি 4টা অংশ এখানে বুঝলেই হয়, খুব বেশি না। যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা অংশ বুঝলে তোমরা আর কি ফ্রিজের মেন কার্যক্রম বুঝতে পারবা, ঠিক আছে। সো এইটা গেল। এরপর হচ্ছে দেখো, আর এক্সপানশন বাল্ব যেটাকে বললাম, এটার কাজটা হচ্ছে এরকম, ধরো যে যখন আমরা ওই যে স্প্রে বা বিভিন্ন বডি স্প্রে আছে না বা সেন্ট আছে না, ওইখানে যখন আমরা ভেতরে কিন্তু তরলটা থাকে, সো আমরা যখন মানে স্প্রে করি তখন কিন্তু হঠাৎ করে দেখা যায় যে মানে তরলের আয়তনটা বাইরে যায় হঠাৎ করে, ঠিক আছে। আয়তন বাইরে পরবর্তীতে ওরা আর কি বাষ্প বা গ্যাসে পরিণত হয়ে যায়। সো এই কম এক্সপানশন বাল্ব যে আছে ওর কাজটা সেমই। এখান থেকে যখন তরলটা আসবে আইসা এই এক্সপানশন বাল্বে যখন আসবে, ও কী করবে, হঠাৎ করে ওই তরলটার আয়তন দিয়ে বাড়ায় আর কি, ঠিক আছে। সো আয়তন বাড়ায়, হঠাৎ করে বাড়াবে, হঠাৎ করে বাড়ায় মানে কি তোমরা জানো এখানে রুদ্রতাপীয় একটা তোমার প্রসারণ হইতে পারে। সো সেই ঘটনাটা ঘটবে আর কি। এক্সপানশনটা এখানে মানে খুব সরু একটা ছিদ্র থাকে এক্সপানশন বাল্বের ভেতরে। সো ওই সরু ছিদ্রটা দিয়ে কী করে আয়তনটাকে আমার বাড়ায় দেয়, ঠিক আছে। আর ওই সরু ছিদ্রের মধ্যে অনেক অল্প পরিমাণ আর কি তোমার তরল যায়, যার ফলে আর কি ওইটার আয়তনটা তোমার হঠাৎ করে বাড়ায় দেয়, ঠিক আছে। সো এরপরে আয়তন বাড়ায় দিলে ধরো তোমার কি ঘটে, ওরা কি করে ওইখান থেকে আশেপাশের যে পরিবেশ আছে তোমার, মানে এই ফ্রিজের ডিপে যেহেতু মাছ মাংস রাখবা, ওই মাছ মাংস তো একটা তোমার তাপমাত্রা আছে। সো মাছ মাংস থেকে কি করে ওরা তাপটা নেওয়া শুরু করে আর কি, ঠিক আছে। সো এরকম আর ঘটনা ঘটে। সো এরপরে আমি যে জিনিসটা দেখা হচ্ছে, আর যেটা বলছি আর কি, যখন এখানে ওর আয়তনটা বাইরে যাবে মানে তোমার কি বলে তরলটাকে যখন আয়তন বাড়াই দিতেছে, তখন তো তরলটা কি করতেছে আমার গ্যাসে পরিণত হতেছে, তখন কি করে ওই তোমার মানে তরলটা ধরো তাপ নিয়ে মানে এইখানে মাছ মাংসের যে তাপ আছে বা তাপমাত্রা, যখন তাপ নিয়েও কি গ্যাসে পরিণত হয়ে যায় বা বাষ্পে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো যার ফলে কি করে আমার ওই মানে মাছ মাংসগুলো আরও ঠান্ডা হয়ে যায় আর কি, এখানে তো তাপ দিয়ে দিতেছে আর আমার এখানে গ্যাসটা আর কি তাপ নিয়ে নিতেছে আর কি, ঠিক আছে। আর আমরা তো মনে করো জানি যে মোটামুটি যখন একটা তরল আর কি গ্যাসে পরিণত হয়, তখন কিন্তু অবশ্যই ওখানে একটা সুপ্ত তাপ দরকার বা বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ পড়ছিলাম আর আমরা, ঠিক আছে। সো বাষ্পীয় ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ আর কি, ঠিক আছে। সো ওই সুপ্ত তাপটা মানে মেনলি আমার এই মাছ মাংস থেকে নেওয়া হয় আর কি, ঠিক আছে। সো নিয়ে আর কি ও বাষ্পে পরিণত হয়ে যায়, যার কারণে আমার এখানে কি হয় মাছ মাংসগুলো অনেক ঠান্ডা থাকে, ঠিক আছে। সো মনে রাখবা এখানে যে মাছ মাংসগুলো আছে, এখানে ধরো আমি একটু মাছ মাংস লিখে দিই, মাছ প্লাস মাংস, মাংস ওদের তাপমাত্রা সবসময় T2, ঠিক আছে। কারণ আমরা এই চ্যাপ্টারে আমি বলছিলাম যে T1 ইজ অলওয়েজ গ্রেটার দেন T2, ঠিক আছে। সো যেহেতু ফ্রিজের ভিতরে অবশ্যই তাপমাত্রাটা কিন্তু আমার বেশি থাকবে, আর বাইরে হচ্ছে আমার পরিবেশ, এই পরিবেশের তাপমাত্রা হচ্ছে আমার পরিবেশের তাপমাত্রা T1। এখন দেখো T1টা কিন্তু পরিবেশের তাপমাত্রা কিন্তু অবশ্যই বেশি আমরা জানি, আর মাছ মাংস বা ফ্রিজের ভিতরে কিন্তু তাপমাত্রা কম, এই জন্য আমার T1টা কী লাগছে বড় লাগছি 100 সেলসিয়াস। তবে তোমাদের এই স্যারে আর কি এটা উল্টে রাখছে উনি, ভেতরে তাপমাত্রা হচ্ছে T1, বাইরে তাপমাত্রা হচ্ছে T2, এই জন্য সূত্র যা আছে সব উল্টে গেছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো আর কি, ঠিক আছে। তাহলে আমার যে জিনিসটা দাঁড়ালো, আমার গ্যাসটা কী করবে যে T2 তাপমাত্রা মাছ মাংস থেকে কী করবে কিউ2 পরিমাণ তাপ আর কি শোষণ করে নেবে। শোষণ করে নিলেও কী হবে বাষ্পে পরিণত হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাপ শোষণ করে, আমরা তো জানি একটা সুপ্ত তাপ লাগবে এখানে, কারণ ওর ভৌত অবস্থার পরিবর্তন হতেছে, যদিও তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন হবে কিসের, ভৌত অবস্থার, মানে ও তরল থেকে পানিতে বা বাষ্পে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে পুরাতন যেই গ্যাসটা নিব ওটা অবশ্যই আমি বলছি যে CFC গ্যাস বলা হয়, এটা কি CFC বলতে পারো, বা এটাকে ক্লোরোফ্লোরো বা সেলুন গ্যাস বলা হয়, বা এটাকে বলা হয় ফ্রিওন গ্যাস, আমরা জানি। আচ্ছা যাই হোক, বা ক্লোরোফ্লোরো কার্বন যেটাই হোক আর কি, এই গ্যাসগুলা মানে আগে খুব বেশি ব্যবহৃত হতো, মানে পুরান ফ্রিজে বা পুরাতন এসিগুলাতে আর কি এগুলো খুব বেশি ব্যবহৃত হতো, কারণ এগুলোর দাম একটু মোটামুটি কম ছিল আর কি, ঠিক আছে। আর এগুলা মানে খুব ইফেক্টিভ বলতে খুব বেশি ঠান্ডা করতে পারে, যেমন আগেকার এসিগুলা দেখবা যে মানে অনেক বেশি ঠান্ডা করতে পারে, আর কিন্তু বর্তমানে যে তোমরা জেনারেল এসিগুলা দেখো অনেক দামি এগুলা কিন্তু অত বেশি ঠান্ডা করতে পারে না, কিন্তু এগুলা পরিবেশ বান্ধব, ঠিক আছে। CFC গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো আসলে এগুলো আসলে
পরিবেশ বান্ধব না, কারণ এখানে এটা পরিবেশের ক্ষতি করে আর কি, এই জন্য আর কি রাখা হয় নাই, ঠিক আছে। পরবর্তীতে যে আধুনিক তোমার এসিগুলো আসছে বা ফ্রিজগুলো আসছে, এখানে দেখা যাচ্ছে যে গ্রিন গ্যাস ব্যবহার করা, যা পরিবেশে কোনো ক্ষতি করে না আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আর কি বলবো, এই আর কি। তবে ওরা খুব বেশি ঠান্ডা করতে পারে, ঠিক আছে। যেমন আমরা যেমন তোমাদের যাদের এসি আছে, দেখবা যে আগের যেই তোমার এসিগুলো আসছিলো, ওদের দেখা যায় 1 কেজি মানে তোমার গ্যাস কেনার জন্য মনে হয় 500 টাকা লাগতো আর কি, কিন্তু বর্তমানে এই গ্রিন গ্যাস কিনতে গেলে দেখা যায় 500 টাকার কাছে বা 4800 টাকা এরকম লাগে, ঠিক আছে। সো দেখো মানে বর্তমানে একটা এসির দাম দিয়া পুরাতন এসি 3-4টা কেনা যাবে আর কি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো এই গেলো। আর হচ্ছে এরপরে কি দেখাবো, আর আরও সমস্যা হচ্ছে ভাই, নতুন যে এসি এগুলো দেখা যায় যে মানে আমাদের ইসে ওইরকম মানে বাংলাদেশে ওইরকম ভালো মেকানিক্সও নাই যে নতুন এসির মেকানিজমটা জানে। সো দেখা যায় নষ্ট হইলে বিশাল সমস্যা পরে, দেখেন ওরা হচ্ছে আগের এসি ঠিক করতে পারে, আগের এসিগুলা নষ্ট হলে মানুষের অভাব না, কিন্তু নতুনগুলা দেখা যায় কেউই ঠিক করতে পারে না। সো উল্টা ঠিক করতে এসে নষ্ট করে দিয়ে যায়, এরকম আমরা বহুত দেখছি আর কি। আমার ভাইয়া ছিল আর কি, যার কাছে আমি পড়াশোনা করছি, উনিও আর কি এসি ব্যবহার করতো। সো ওনার থেকে অনেক কিছু শিখা আমার। এরপর তবে আমরা এখানে সিএফসি গ্যাসটাই ব্যবহার করবো, ঠিক আছে, কারণ পুরাতনটা আমরা দেখছি। তো সিএফসি গ্যাসটা কী করে এখানে দেখো, আমি তো বলছি এই কম্প্রেসর যেটা মানে কি বলে এক্সপানশন বাল্ব যেটা আছে, এটা দিয়ে কী করে এখানে এক্সপান্স করে আর কি আমার তরলের আয়তনটা বাড়ায় দেয়, ফলে ও কী হয় মানে বাষ্পে পরিণত হয়। আর বাষ্পে পরিণত হলে অবশ্যই কী দরকার, সুপ্ত তাপ দরকার। সো এই জন্য ও কী করে, এই তাপটা মাছ মাংস থেকে নেয়। সো T2 তাপমাত্রার মাছ মাংস থেকে ও ধরো হচ্ছে Q2 পরিমাণ, এখানে আমি একটু কালার দিয়ে লিখি Q2 পরিমাণ, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। Q2 পরিমাণ তাপ আর কি শোষণ করে, ঠিক আছে, নিয়ে নেয়, ঠিক আছে। আর আমরা তো জানি যে ও আর কি যে তাপেই শোষণ করুক না কারণ, যে পরিমাণ তাপে শোষণ না কারণ, ওর কিন্তু অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে, ঠিক আছে। সো এটা গেল। এরপর হচ্ছে গ্যাসটা হচ্ছে এখান দিয়ে, এই গ্যাসটা এভাবে আসে, ঠিক আছে। ধরো ভেতরে গ্যাস আছে, এইভাবে আসে, এইভাবে আইসা এখানে আইসা এখানে ধরো এসে তোমার সিলিন্ডার প্রবেশ করে আর কি, বা তুমি বলতে পারো যে এখানে কম্প্রেসর প্রবেশ করে আর কি, সিএফসি গ্যাসটা, ঠিক আছে। আর এই কম্প্রেসর প্রবেশ করলে আমরা যদি কম্প্রেসরটা আর কি মানে এমনি এমনি চলবে না এখানে, ঠিক আছে। এই কম্প্রেসরকে আমরা চালানোর জন্য অবশ্যই বিদ্যুৎ শক্তি ব্যবহার করবো। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কী করবো, এখানে যখন গ্যাসটা আসবে তখন আমরা গ্যাসের আয়তনটা কমাই দেবো আর কি, মানে এই কম্প্রেসরটা এখান থেকে করে চাপ দিবে আর কি, চাপ দিলে দেখা যাবে ওর আয়তনটা কমে যায়। আয়তন কমে গেলে আমরা কি জানি, ও কিন্তু এখানে মানে ওর মানে আমরা বাহ্যিক একটা বল দিয়ে বা আমরা কি করতেছি বাহ্যিক একটা ওদেরকে কাজ দিতেছি, বা বলতে পারো তুমি বাহ্যিক তড়িৎ শক্তি দিয়ে ওরা আমি কী করতেছি আয়তন কমাইতেছি। আর আমরা জানি যে আয়তন যদি কমে তাহলে আমরা সিস্টেমের উপর কাজ করি আর কি। সিস্টেমের উপর কাজ করলে আমরা কী করি, আমরা যে কাজটা করি বিদ্যুৎ শক্তি দিয়ে, ওই কাজটা ওরা দিয়ে দিই। ওরা দিয়ে দেয় মানে কি, ওর কিন্তু অন্তঃশক্তি বেড়ে যায়। মানে আগে তো Q2 অলরেডি নিয়ে আসি, পাশাপাশি আমি কিন্তু ডব্লিউ পরিমাণ কাজ দিতেছি মানে বিদ্যুৎ শক্তির দ্বারা, মানে ওর আয়তন কমায়, বা তুমি বলতে পারো যে ওকে আমি কম্প্রেস করে ওকে আমি কী করতেছি ডব্লিউ পরিমাণ একটা আমি এনার্জি ওর দিচ্ছি বা বিভব শক্তি, কারণ আমরা জানি যে এই আন্তঃআণবিক যেই বল আছে এই বলের বিরুদ্ধে অবশ্যই বা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে আমার কী হয়, একটা বিভব শক্তি জমা হয় আর কি, ঠিক আছে। সো আর কম্প্রেসরকে চালানোর জন্য তো আমরা জানি এটাকে এরকম করার জন্য অবশ্যই আমার কী লাগবে, একটা বিদ্যুৎ প্রবাহ লাগবে বা একটা শক্তি লাগবে আর কি, ঠিক আছে। সো বিদ্যুৎ প্রবাহ তোমার যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই কি কম্পিউটার তোমার চলবে না, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটা হার্টের মতো, যেমন মানুষের যেমন হার্ট আছে, হার্টের যেমন যেমন হার্টবিট করতে থাকে ওএস, সো এটাও আর কি সেম অবস্থা, ঠিক আছে। যেমন হার্টে যেমন ব্লাড সাপ্লাই করে, ও কী করে মানে পাম্প করে যে ব্লাড সাপ্লাই করে, ও সেম অবস্থা আর কি, এরকম করতে থাকে আর কি, ঠিক আছে। তুমি বলতে পারো যে ফ্রিজের হার্ট হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসরটা আর কি, ঠিক আছে। সো আমি কারেন্ট দিয়ে আর কি বাজিয়ে একটা তড়িৎ শক্তি দিচ্ছি, তড়িৎ শক্তি দিলে কম্পিউটারের মধ্যে কী করে সংকোচন প্রসারণ হবে আর কি, ঠিক আছে। মানে গ্যাসটা কী করবে, গ্যাসটা যখন আসবে গ্যাসটাকে আর কি আমি কম্প্রেস করবো বা জাতা দেবো আর কি এখানে, ঠিক আছে। সো কলসের যদি এটা খেয়াল করো তাহলে দেখা যায় এটা এরকম করে, এরকম আসে আর কি, মানে জাতা দিয়ে উঠাইতেছে আর কি, এরকম, ঠিক আছে, যার কোনো আয়তন কমে যায়। আর হচ্ছে আমার এখানে একটা কাজ আমি ওকে দিই, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এটা আমরা মোটামুটি আগেও পড়ছি, সো এগুলো নিয়ে তোমাদের মনে হয় না যে কোনো ঝামেলা হবে।
ঠিক আছে। যেমন ধরো এটা আমার ছিল হচ্ছে ভিওন আয়তন, ঠিক আছে, ভিওন আয়তন এখানে দেখালে একটু হিজিবিজি হয়ে যাবে ভিওন আয়তন। সো আমি ওর কী করছি, বিদ্যুৎ শক্তি দ্বারা কম্প্রেস করে দিছি, তার মানে আমার আয়তনটা কিন্তু কমে গেছে, ঠিক আছে, আয়তন কমে এখন এরকম হয়ে গেছে আর কি V2, ঠিক আছে, কিন্তু V2টা কিন্তু ছোটো, ঠিক আছে, তার মানে আমি ডিভি পরিমাণ বা ডেল্টা ভি পরিমাণ কী করছি, কাজ করছি, বা ডব্লিউ পরিমাণ কাজ করছি। ওই ডেল্টা ভি বা ডিভি পরিমাণ মানে আয়তনকে আমি বৃদ্ধি করার জন্য ডব্লিউ পরিমাণ কাজ করছি, মানে বিদ্যুৎ শক্তি দ্বারা কী করে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমি কিন্তু এখানে কাজ করছি, বা আমি কি বলতে পারতাম বাই রিঅ্যাজেন্ট দ্বারা আমি কী করছি, এখানে কাজ করছি। সো এখানে একটা বিভব শক্তি জমা হবে, ঠিক আছে, তার মানে কম্প্রেসরটা তোমার কি ডব্লিউ পরিমাণ কাজ করছে, এটা বলতে পারো, ঠিক আছে। সো আগে হচ্ছে Q2 ছিল, এখন আমি ডব্লিউ পরিমাণ মানে কাজ অর্ডার দিয়ে দিলাম বা বিভব শক্তি অর্ডার দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওর মোট যেই তোমার এনার্জিটাও পাবে, মানে আমার গ্যাসটা এটা হবে কিন্তু Q2, আগে Q2 ছিল প্লাস ডাব্লিউ, এগুলো একটু মাথায় রাখো, কারণ এখানে হচ্ছে আমরা ডাব্লিউ পরিমাণ কাজ করতেছি, ডাব্লিউটা ধরো এইদিকে কাজ করে, মানে এটা যদি দেখাই, যেমন আমার গ্যাসগুলো ধরো পিস্টনের এদিকে চাপ দিতেছে, ঠিক আছে, বা নর্মাল অবস্থা যদি এখানে থাকে বা এখানে থাকে, আমি কি করব, ধরো এখানে আছে নর্মাল অবস্থায়, সো গ্যাসটা হচ্ছে বা এখানে আছে, ধরো এখানে থাকলে আমি কি করব, ওকে এইদিকে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তো গ্যাসটা এদিকে চাপ দিতেছে, মানে এই যে এখানে গ্যাসটা এদিকে দিতেছে, ধরো আমি কি করলাম, পিস্টনটাকে বাম পাশে নিয়ে আসলাম, তার মানে কি আমি কিন্তু এদিকে একটা ফোর্স দিছি আর কি, ঠিক আছে, এইদিকে মানে ওদের বিরুদ্ধে, ঠিক আছে, বা ডব্লিউটা ধরো এদিকে কাজ করতেছে, তার মানে কাজ করে আমি কি করছি, ওকে কমপ্রেস করছি, যার কারণে আমার কি এখানে একটা কাজ হবে, বা এই কাজটা আমি এখানে ওদের, আমি যে কাজটা করব এটাই কি এখানে জমা হবে, ঠিক আছে, জমা হবে। তার মানে আগে ছিল Q2 আর এখন হচ্ছে তোমার ডব্লিউ পরিমাণ কাজ কি আমি বাহ্যিক এজেন্ট দ্বারা বা কী করছি, আমি এখানে বিদ্যুৎ শক্তি দ্বারা আমি কি এখানে করছি, ঠিক আছে, তার মানে মোট শক্তিটা এখানে হয়ে যাবে, বা এই শক্তিটা কী করবে, ওর অন্তঃশক্তিকে আরও বৃদ্ধি করবে। আমরা কিন্তু ওর অন্তঃশক্তি জানি না, কিন্তু আমরা জানি যে আমি এই পরিমাণ দিলে ওর অন্তঃশক্তিটা বৃদ্ধি পাবে আর কি, ঠিক আছে। সো এরপর হচ্ছে গিয়ে এই শক্তিটা নিয়ে ও কী করবে, এদিকে চলে আসবে আর কি, ফ্রিজের পিছনে যে তোমার কুণ্ডলীগুলো থাকে পেঁচানো, এখানে চলে আসবে, ঠিক আছে, এখান দিয়ে আবার যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, ঠিক আছে, এখান দিয়ে যাবে, এখানে যাবে, আবার কি এখানে চলে আসবে, ঠিক আছে, এরকমভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর এইগুলোকে আমরা বলছি যেগুলো হচ্ছে কপার কন্ডাকশন, ঠিক আছে। সো আর ওরা যেহেতু সুপরিবাহী, আমি যেহেতু আমার কি করে, যখন আমার গ্যাসটা হচ্ছে Q2 প্লাস ডব্লিউ পরিমাণ এনার্জি নিয়ে এখান দিয়ে আসবে, ও কিন্তু এখন বাষ্প আকারে আসে, এটা তো তোমরা জানোই, কারণ আমি এখান থেকে Q2 পরিমাণ তাপ নিয়ে ওরা বাষ্পে পরিণত করে দিয়েছি। সো বাষ্পটা এখানে এসে আরও কী করতেছে, আমার ডব্লিউ পরিমাণ নিতেছে, তার মানে ওর শক্তিটা আরও বেড়ে গেছে। শক্তি যখন এখানে নিয়ে আসে, বা যখন ও মানে Q2 প্লাস ডব্লিউটা এদিক দিয়ে আসবে, আসলে কি হবে, ওর থেকে এই কপার কন্ডাকশনগুলো যে আছে, কপার কন্ডাকশনগুলো কী করবে, তাপটা নিয়ে নিবে আর কি, বা তুমি বলতে পারো আমার গ্যাসটা কি পরিবেশের তাপটা বর্জন করে দিবে, মানে এই কপার কন্ডাকশনগুলো ওর থেকে তাপটা নিয়ে নেবে বা শোষণ করে নিয়ে নেবে আর কি, যার পরে কি ওর কিন্তু আমার তাপমাত্রাটা কমে যাবে আর কি। সে তাপমাত্রা কম বা না কমে এটা কোনো বিষয় না, যেহেতু তাপটা কমে যাবে, তাপ কমলে কিন্তু ওর কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আবার ভৌত অবস্থার পরিবর্তন মানে কি, ও যেমন এখানে বাষ্পীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা ছিল, ও আবার তরল অবস্থায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম ও পরিবেশে বা কপার কন্ডাকশনটা কী করতেছে, Q1 পরিমাণ তাপ কী করতেছে, শোষণ করে নিতেছে, ঠিক আছে, তুমি এরকমভাবে বলতে পারো, বা এগুলা এই শোষণ করে নেবে আর কি ও, ঠিক আছে, শোষণ করে পরিবেশে ছাইড়া দেবে পরবর্তীতে তাপটা, ঠিক আছে। Q2 পরিমাণ তাপটা কী করলো, বর্জন করে দিল Q1 পরিমাণ, ঠিক আছে, এরকম বলতে পারো তুমি। সো এটা আর কি কঠিন কিছু না, পরিবেশে আমার কি হলো, Q1 পরিমাণ তাপে বর্জন করে, সো ও কিন্তু আবার তরলে পরিণত হয়ে গেল, ও আবার যাবে এখান থেকে, আবার একই কাজ হবে, ঠিক আছে, এরকম। সো এটা গেল, এটা বুঝতে পারছো। আর সিএফসি গ্যাস আসলে খুব একটা মানে কি বলে, এটা হচ্ছে খুব মানে অ্যাক্সেসেবল একটা গ্যাস, তুমি এটা খুব সহজে আর কি নিজের ভৌত অবস্থার পরিবর্তন করে ফেলাতে পারো, যেমন তরল থেকে গ্যাস হতে পারে, আবার গ্যাস থেকে কী হতে পারে, তরল হতে পারে ইজিলি, ঠিক আছে। সো দেখো এখন আমি যে জিনিসটা বললাম, আমি তো জানি ও কিন্তু কিউ টু প্লাস ডাব্লিউ পরিমাণ তাপ নিয়ে এখানে আইসা এটাকে সম্পূর্ণ সাইরা দিছে এখানে, মানে Q1 পরিমাণ সাইরা দিছে, Q1টাই কিন্তু ওই Q1টা ছাড়ছে, মানে ও এই পরিমাণটাই সাইরা দিছে এখানে, ঠিক আছে, যেটা নিয়ে আসছিল ওইটাই সাইরা দিছে, ওইটাকে আমরা ধরলাম Q1, ঠিক আছে। তাহলে তুমি এরকম বলে দিতে পারো কিন্তু Q1 ইকুয়াল টু
Q2 প্লাস W, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের সমীকরণ বোঝা উচিত। মানে আমি Q2 প্লাস ডাব্লিউটা ভেতর থেকে নিয়ে আসছি। একটা ছিল আমার হচ্ছে গিয়ে মাছ মাংসের তাপ, আরেকটা হচ্ছে গিয়ে আমার এখানে বিদ্যুৎ শক্তি দ্বারা আমরা যে কাজটা করছি এটা কাইনা ও কী করছে, বাইরে সাইড আছে, বাইরে সাইড আছে মানে কি ও কিন্তু তাপটা সাইড আছে। কী পরিমাণ ছাড়ছে? Q1 পরিমাণ, Q1টাই আমার এইটা, ঠিক আছে? এটা আমি আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই ভেতরের তাপমাত্রাটা কিন্তু খুব কম, এটা ধরো 0°C কাছাকাছি বা 5°C হতে পারে, কিন্তু বাইরে কত আমার 25 বা 30°C এর কাছাকাছি আর কি, ঠিক আছে? তো এই তাপমাত্রাটা কম, এই তাপমাত্রা অবশ্যই বেশি, যার কারণে এটাকে আমি T1 ধরছি, এটাকে আমরা T2 ধরছি আর কি, ঠিক আছে? সো এটা গেল। তাহলে তুমি বলতে পারো যে T1 তাপমাত্রার পরিবেশে Q1 পরিমাণ তাপ কি আমার বর্জন করে দিচ্ছে আর কি, ঠিক আছে? সো যেহেতু তুমি বলতে পারো সব তাপ শেষে দিচ্ছে, তাহলে গ্যাসটা আবার কি করবে, মানে আবার তলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? কারণ ও যেটা নিছিল ওইটা আবার সাইডে দিচ্ছে আর কি, তার মানে ওর কিন্তু অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। এরপর কি আবার এক্সপানশন বাল্বে যাবে আর কি, ঠিক আছে? আর এক্সপানশন বাল্বটা তোমরা মোটামুটি বুঝতে পারছো, এটা আর কি খুব সরু একটা ছিদ্র, মানে কি বলে ওইটাকে বলা হয়েছে যে নজল তোমরা চিহ্নিত, বা চিকন সরু ছিদ্র বলা হয়, বা এরকম আর কি, নজল এরকম থাকে, মানে একটু এই যে এরকম থাকে, আবার কি এরকম মোটা থাকে, মানে এইটা হচ্ছে তোমার নজল বা সরু ছিদ্র আর কি, ঠিক আছে? এটাতে বেড়ে ও কী করে এরকম করে ওর আয়তনটা বাড়ায় দেয়, এটা হচ্ছে জিনিসটা এরকম ভিতরে এরকম থাকে, ঠিক আছে? সো এটাকে তোমরা বলতে পারো যে নজল বলতে পারো, বা এটা এক্সপানশন ভালভ আর কি, ঠিক আছে? মানে শুরুর দিকে থাকে কি মোটা, আবার ভেতর চিকন, বাইরের দিকে আবার মোটা, ঠিক আছে? সো এখান থেকে বের হয়েও কী করবে, আয়তনটা বাড়িয়ে দেবে, এটা আমরা বুঝতে পারলাম। সো মোটামুটি মেন আইডিয়া এইটাই আর কি। সো এখন দেখো, আমরা তো এখানে বলছি যে আমরা এখানে কোনো কাজ পাবো না, উল্টা কি আমার কিন্তু কাজ কিন্তু করা লাগতেছে আর কি, ঠিক আছে? এবার আর কি দেখাইতে পারি, মোটামুটি মেকানিজম তো আমার মনে হয় শেষ। তাহলে মেইন অংশে কি যেতে পারি এখন? তাহলে মেইন থিমটা আসলে মানে 3-4টা স্টেপ বললে হয়। যেমন প্রথম কি, যে T2 তাপমাত্রার ও কী করতেছে, মাছ মাংস থেকে Q2 পরিমাণ তাপ শোষণ করতেছে, শোষণ করে কি করে যে এই তাপটা নিয়ে ও কী করবে, মানে এখানে আসবে, আইসে কি আরও মানে সংকুচিত হয়ে পরবর্তীতে কী করবে, Q1 পরিমাণ তাপ পরিবেশে বর্জন করে দেবে, ঠিক আছে? সো তুমি যদি ইন জেনারেল বলো, তাহলে বলবো যে Q2 পরিমাণ তাপটা কী করতেছে, ও মাছ মাংস থেকে শোষণ করে বা তাপটা নিয়ে কি T1 তাপমাত্রা পরিবেশে Q1 পরিমাণ তাপ বর্জন করে দেবে, ঠিক আছে? যদি ডব্লিউটাকে মেনটেন করতে না চাও, ঠিক আছে? সো মোটামুটি এটাই হচ্ছে আমার মেন জিনিস আর কি, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে কোনো কাজ পাবো না, এটা তোমরা সবসময় মাথায় রাখবা, কারণ উল্টা আমাকে এখানে আর কাজ করতে হইতেছে, মানে ডাব্লিউ পরিমাণ কাজ, ঠিক আছে? সো এই যে কাজটা আমি এখানে করলাম না, এখানে হচ্ছে আমি যে কাজটা করলাম এটা কিন্তু আমার ইনপুট, ঠিক আছে? কারণ আমি কিন্তু বিদ্যুৎ দিতেছি ওরে, উল্টা আমি বিদ্যুৎ ওরে দিতেছি, মানে আমি ওরে ইনপুট দিতেছি উল্টা এখানে, ঠিক আছে? বিদ্যুৎ খরচ করে আমি এখান থেকে দেখবো যে আমি কি পরিমাণ তাপ শোষণ করি, কারণ যত বেশি আমি এখান থেকে মাছ মাংস থেকে তাপটা শোষণ করে নিতে পারবো, আমার তত ভালো, মানে তত বেশি ঠান্ডা হবে বা তত দ্রুত ঠান্ডা হবে, যার কারণে আমার Q2টা কিন্তু আউটপুট, আর ইনপুটটা আমি কি ডাব্লিউ বিদ্যুৎ শক্তি দিতেছি ওরে, তাই আমি ডাব্লিউ পরিমাণে আমি ইনপুট দিতেছি, আর Q2 হচ্ছে আমার কি, মানে আমি তাপটা শোষণ করে নিতেছি, ঠিক আছে? কারণ বাইরে বিদ্যুৎ খরচ করে আমি ওকে কম্প্রেশন করতেছি বা কম্প্রেস করতেছি, ঠিক আছে? সো এটা গেল। আর এই সিএফসি গ্যাসটা কি, এই এখানে যে ঘনীভবন কুণ্ডলী, আচ্ছা ওর ঘনীভবন কুণ্ডলী কেন ওকে নাম দিছি, কারণ ও কী করতেছে এখানে বাষ্পটা কী করতেছে, মানে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যাচ্ছে। আর এটার নাম আমি কেন বাষ্পীভবন কুণ্ডলী দিয়েছি, কারণ এখানে বাষ্প মানে পানিটা কি বাষ্পে পরিণত হইতেছে, মানে এই বাষ্পীভবন কুণ্ডলীর মধ্যে, আর এখানে উল্টা ঘটনা করতেছে, যার কারণে এটা হচ্ছে গিয়ে ঘনীভূত তরলে পরিণত হয়, যার কারণে এটা বলছে ঘনীভবন কুণ্ডলী, ঠিক আছে? সো এগুলা মোটামুটি তোমরা সবগুলা একটু মাথায় রেখো। আর হচ্ছে এরপর আর কি আছে, তাহলে এখানে মোটামুটি 4টা জিনিস বললে হয়। যেমন মানে মেইন জিনিস হচ্ছে 1 নম্বর সে 4টা জিনিস বর্ণনা করবে, এটা হচ্ছে এক্সপানশন ভালভ, 2 নম্বর হচ্ছে তুমি বলতে পারো যে বাষ্পীভবন কুণ্ডলী, 3 নম্বর বলতে পারো তোমার কম্প্রেসরটা আছে। দেখো আমরা কিন্তু অলরেডি সবগুলা সম্পর্কে আইডিয়া নিয়ে দিয়েছি।
4 নম্বর তুমি বলতে পারো হচ্ছে তোমার ঘনীভবন কুণ্ডলী। এই 4টা জিনিস নিয়ে আমরা মোটামুটি এখানে আলোচনা করছি আর কি, ঠিক আছে। এটা একটা চক্র, মানে 4টা জিনিস হয়ে আমার মেন কাজটা হয়, ঠিক আছে। প্রথম হচ্ছে এক্সপানশন ভালভ থেকে আমার বাষ্পীভবন কুণ্ডলী যায়, বাষ্পীভবন কুণ্ডলী থেকে আমার কম্প্রেসর যায়, কম্প্রেসর থেকে আমার কি ঘনীভবন ঘনীভবন কুণ্ডলীতে আসে আর কি, ঠিক আছে। এইভাবে চক্রটা চলবে, মানে তীব্র তাপমাত্রার মাছ মাংস থেকে কিউটি পরিমাণ তাপ নেবে, আবার কি করবে এখানে আইসা আমার কি টি1 তাপমাত্রা পরিবেশে কিউ1 পরিমাণ তাপকে আমার বর্জন করে দেবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া দেখো, আমার ডিপটা যখন অনেক ঠান্ডা হয়ে যায়, আমরা তো জানি ডিপ অলওয়েজ ঠান্ডা থেকে, সো আমরা কিন্তু জানি যে ঠান্ডা জিনিসটা কিন্তু একটু ভারী হয় বা একটু ভারী ভারী টাইপের হয় আর কি, ঠিক আছে। সো ভারী জিনিস কিন্তু অলওয়েজ নিচে নামা শুরু করে, যেমন আমরা স্টিম ইঞ্জিন দেখার সময় দেখছিলাম চাকার একটা অংশ ভারী ছিল, একটা অংশ পাতলা ছিল। সো ভারী অংশটা কিন্তু উপরে থাকে না, আমার নিচে নেমে যায়। সো যখন ভারী অংশটা এখানে থাকবে, মানে ঠান্ডা অংশটা, তখন কিন্তু আমার এখানে এই ভারী অংশ থেকে কিছুটা জিনিস নিচে নামতে থাকবে আর কি, ঠিক আছে। সো তুমি যদি জেনারেল বুঝতে চাই ইন জেনারেল, তাহলে এইভাবে বুঝতে পারো। কিন্তু মেইন ঘটনাটা ঘটে কি এখানে তোমার ওই ব্যাপনের মাধ্যমে আর কি কী করে, এখান থেকে কিছু মানে ঠান্ডা অংশটা আর কি এই নিচে চলে আসে, মানে এখানে ছিদ্র থাকে কিছু ছোট ছোট, ওইটা দিয়ে আর কি, মানে মেনলি ডিপ থেকে ঠান্ডাটা ধরো নর্মালে আসে আর কি, ঠিক আছে। মানে ব্যাপন প্রক্রিয়া বলতে পারো তুমি, আর যাই বলো না কেন, ঠিক আছে। সো ঠান্ডাগুলো নিচের দিকে আস্তে আস্তে কি নামে, মানে এখান থেকে তুমি বলতে পারো ব্যাপনে। এটা যেহেতু আমরা ধরছি হচ্ছে নর্মাল এরকমভাবে, ঠিক আছে। ব্যাপন ব্যাপন প্রক্রিয়া আমরা কি করতে পারি, মানে ঠান্ডাটা নিচের দিকে আসে বা নর্মালে আসে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমরা কিন্তু রেগুলেটর দিয়ে এগুলা কন্ট্রোল করতে পারি, মানে এখানে ছোট ছোট ছিদ্র থাকে, রেগুলেটর দিয়ে ছিদ্রটা একটু বড় করা যায়, ছিদ্রটা আবার কি করা যায় মানে ছোট করা যায়, যার মানে ছিদ্রগুলোর মাধ্যমে আমরা কিন্তু ঠান্ডা বা কতটুকু ঠান্ডা হবে এটা আমরা কন্ট্রোল করতে পারি নর্মালের ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা গেল আর কি, কিন্তু নর্মালে কিন্তু কোনো কুণ্ডলী নেই, বাষ্পীভবন বা ঘনীভবন কুণ্ডলী কিছুই নেই, মেনলি এগুলো হচ্ছে গিয়ে ডিপে থাকে, ঠিক আছে। সো এটা গেল। আর ডিপটা হচ্ছে গিয়ে তোমার বেশি ঠান্ডা, আর আমরা তো জানি নর্মালটা মোটামুটি ঠান্ডা থাকে আর কি, ঠিক আছে। সবে রেগুলেটর দিয়ে তুমি অনেক কিছু কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। যেমন ওখানে ছিদ্র বা ওগুলো বলা হয় তোমার পারপুলেশন বলা হয় আর কি, ঠিক আছে। ছোট ছোট ছিদ্র বা লেয়ার মতো থাকে, ঠিক আছে। সো এটি আর কি ছোট বা বড় হয়, আর যখন ছিদ্রগুলো বড় হয় তখন ব্যাপনটা বেশি হয়, বেশি হলে কি ডিপ হতে অনেক বেশি ঠান্ডা নর্মাল চলে আসে, ফলে কি নর্মালটা একটু বেশি ঠান্ডা হয়, ঠিক আছে। আবার যখন তুমি রেগুলেটর দিয়ে পারফরেশনগুলো একটু ছোটো করে দিবা, বা তখন কিন্তু কম ঠান্ডা আসবে, ঠিক আছে। সো আগেকার ফ্রিজগুলোর মেইনলি মেকানিজমটা ছিল এটা, তো বর্তমান ফ্রিজগুলো এইরকমই, মেন কাজ এইটাই, এগুলাই ব্যবহার করে, তবে এটা একটু আলাদা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখো ফ্রিজের কার্যক্রম তো আমরা বুঝলাম, কিন্তু এখন কথা হচ্ছে এই ফ্রিজের জন্য আমরা কার্যচক্রটা আঁকতে চাই, মানে আমরা কিন্তু একটা কার্যচক্র দেখছিলাম এই যে লাস্ট ক্লাসে মনে হয়, হ্যাঁ এটা এটা হচ্ছে কানো ইঞ্জিনের জন্য একটা কার্যচক্র দেখছিলেন, এটা কিন্তু ফ্রিজের জন্য আঁকা যাবে। তবে আমি যে জিনিসটা বলছি কানো ইঞ্জিন আর ফ্রিজের মেকানিজম সম্পূর্ণ উল্টা আর কি, সম্পূর্ণ রিভার্স আর কি, ঠিক আছে। সো আমি যদি ফ্রিজের জন্য এই চিত্রটা আঁকতে চাই তাহলে কেমন হবে। সো এটা তোমাদের একবার ফার্স্টে ট্রাই করা উচিত, যদি তোমরা না পারো তাহলে আমারটা আর কি ফলো করো, ঠিক আছে। মানে এটা সম্পূর্ণ রিভার্স, মানে রিভার্স প্রসেস হইব। সো মোটামুটি 4টা চিত্র যদি তোমরা বুঝো তাহলে ফ্রিজ একদম ইজি। যেমন আমি একটু দেখাই, যেমন এই একটা মেইন চিত্র, 2 নম্বর কানো ইঞ্জিনের ছবিটা আমি একটু দেখাবো, 3 নম্বর হচ্ছে ফ্রিজের ভার্টিক্যাল বা হরাইজন্টাল একটা ছবি দেখাবো, ওই যে আমরা ডায়াগ্রাম দেখতাম, ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম ওইরকম আঁকবো। সো এগুলো দেখালে মোটামুটি বুঝতে পারবা। চক্রটা যদি একটু দেখাই, এখানে এই চক্রটা কেমন কীভাবে ঘুরে, প্রথম হচ্ছে এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভ থাকে প্রথমে, তারপর হচ্ছে এখান থেকে ধরো এরকমভাবে আসে, মানে চক্রটা কীভাবে ঘুরে, বাষ্পীভবন কুণ্ডলী, বাষ্পীভবন কুণ্ডলী এখানে আসবে, তারপরে এরকমভাবে ধরো এখানে কম্প্রেসর, আর হচ্ছে এখানে তো তোমার ঘনীভবন কুণ্ডলী, ঠিক আছে। এরপর আবার সেক্স, এইভাবে একটা চক্র কমপ্লিট করে, মানে এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে।
সো এবার আমরা হচ্ছে যদি তোমার কার্নো ইঞ্জিনের যে চিত্রটা দেখছিলাম, তাপ ইঞ্জিনের যে চিত্রটা দেখছিলাম ওটা একটু দেখছিলাম। যেমন এখানে আমার থাকে হচ্ছে তোমার এখানে ছিল হচ্ছে তোমার বলতে পারো তাপ উৎস ছিল, তাপ উৎস বা এটাকে আমরা কয়লা বলতে পারি, ডিজেল বলতে পারি, ঠিক আছে, বা পেট্রোল বলতে পারি, যে যেটা বলো আর কি। আর এখানে ছিল হচ্ছে আমার ইঞ্জিনটা, মানে আমি শুধু এইটাই বোঝাই চাইতেছি যে তাপ ইঞ্জিনের যে প্রসেস এইটার ফ্রিজের প্রসেসটা সম্পূর্ণ আছে উল্টা, ঠিক আছে। এখানে ছিল আমার ইঞ্জিনটা আর এখানে ছিল আমার আছে তাপ ধারক, ঠিক আছে। এটা ছিল আমার তাপ ধারক বা এটাকে আমরা বলছি পরিবেশও বলতে পারো, কোনো সমস্যা নেই। সো প্রথম হচ্ছে এখানে যা হয় এটা থেকেও তাপ শোষণ করবে, এখানে তাপ বর্জন করবে আর কিছুটা কি ও কাজে পরিণত করবে, ঠিক আছে। এখানে কিছুটা ডাব্লিউ পরিমাণ কাজে মানে পরিণত করবে, ঠিক আছে। এটা ছিল T2 তাপমাত্রা আমার, সরি এটা হচ্ছে T1 তাপমাত্রার তাপ উৎস T1, T2 তাপমাত্রা তাপ ধারক ওই কী করবে, Q1 পরিমাণ তাপ শোষণ করবে, এখানে Q2 পরিমাণ তাপ বর্জন করবে আর এখানে W পরিমাণ কী করবে, তাপকে কাজে পরিণত করবে। যেমন W ছিল কি, W ইকুয়াল টু আমার ছিল Q1 মাইনাস Q2, ঠিক আছে। বাকিটা সে কাজে পরিণত করবে, এই আর কি। এটা ছিল আমার মানে মেন যে আইডিয়াটা হচ্ছে তাপ ইঞ্জিন, ঠিক আছে। সো এখানে দেখো এখানেও কিন্তু T1 ইজ গ্রেটার দেন T2। হ্যাঁ, এটা ছিল আমার তাপ ইঞ্জিনের জন্য আমার ডায়াগ্রামটা। এবার যদি ফ্রিজের ডায়াগ্রামটা সেম পাবে আর কি, যেমন সেম ফ্রিজের ক্ষেত্রে আর কি ঘটনাটা কি ঘটে, যেমন এখানে আমার যে জিনিসটা এটা একটা জিনিস, তারপর আমার মাঝখানে হচ্ছে তোমার এটা হলো আমার কম্প্রেসরটা, আর এখানে আরেকটা জিনিস থাকে, ঠিক আছে। সো এই ঘটনাটা সম্পন্ন করবে উল্টা মানে হচ্ছে ধরো এরকম, এটা হচ্ছে আমার ধরো হচ্ছে পরিবেশটা, ঠিক আছে। কারণ এটা আমার T1 তাপমাত্রা ছিল, একটু আগেও দেখছি, এটা হচ্ছে আমার T1 তাপমাত্রা। আর এটা হচ্ছে আমার ধরো মানে ভেতরে যে ওই মাংস ছিল, মাছ মাংসর তাপমাত্রা আমার কি ছিল, T2 কম ছিল। হ্যাঁ, এখানেও কিন্তু T1 ইজ গ্রেটার দেন T2, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ধরো কম্প্রেসরটা বা ফ্রিজটা, এটা আমরা ধরলাম ফ্রিজটা একটা মেশিনেই ফ্রিজ, ঠিক আছে। সো এখানে কি হয় দেখো, আমার উল্টা ঘটনা ঘটবে, তোমরা একটু উল্টাভাবে চিন্তা করতে তাহলে বুঝতে পারবা। এখানে কিন্তু দেখো পরিবেশ থেকে কিন্তু T1 পরিমাণ তাপ শোষণ করে না, ও কিন্তু এই মাংস থেকে Q2 পরিমাণ তাপ কি শোষণ করে, শোষণ করে, ঠিক আছে। শোষণ করে ও কী করে, এখানে আসতে কিন্তু আমি ওর কী করতেছি, উল্টা আরেকটা কাজ করাইতেছি। যেমন W পরিমাণ কাজ এখানে ধরো আমি বিদ্যুৎ শক্তি দ্বারা করাই ওরে, ঠিক আছে, W পরিমাণ কাজ। তাহলে টোটাল এখানে আমার কি হয়ে গেল, এটা পরে বোঝা যাচ্ছে। W পরিমাণ কাজ আমি বিদ্যুৎ শক্তি দ্বারা করে দিচ্ছি, তার মানে আরও জমা দিলাম, আমি Q2 প্লাস W পরিমাণ দিলাম, দিলে কী করে ওইখানে Q1 পরিমাণ তাপ কি পরিবেশে বর্জন করে দেয়, ঠিক আছে, মানে পরিবেশ। তাহলে দেখো আমি কি করতাম, আগে হচ্ছে T1 থেকে মানে ইঞ্জিনের ক্ষেত্রে T1 থেকে Q1 পরিমাণ শোষণ করতাম, সেখানে আবার T2 তাপমাত্রায় Q2 পরিমাণ কি করতাম, বর্জন করে দিতাম পরিবেশে, আর বাকিরা কাজে পরিণত করতাম। এখানে কি করছি, এখানে উল্টা, মানে আমি কি করছি, মাংস থেকে Q2 পরিমাণ তাপ কী করছি, শোষণ করে কি করছি, মানে এখানে গেছি, এখানে যাওয়ার পরে ফ্রিজে গিয়ে আরও কী করছি, W পরিমাণ নিয়ে আমি কি করছি, এটা তুমি নাই চিন্তা করো, পরিবেশে কি করছি, Q1 পরিমাণ বর্জন করে দিচ্ছে। মানে আগে পরিবেশে কি করতাম, আগে মানে মেকানিজম সেম, কিন্তু আগে তো পরিবেশের তাপমাত্রা কম ছিল, ঠিক না, মানে আমার থেকে তাপ উৎস থেকে, কিন্তু এখন কিন্তু এটা বেশি, ঠিক আছে। সো এটাই আর কি, এখান থেকে ঘটনাটা সম্পূর্ণ উল্টা করতেছে। মানে আমি কী করছি, পরিবেশের তাপমাত্রাটা আগে কী ছিল, বেশি ছিল, এখনও বেশি আছে না, আগে কম ছিল কিন্তু এখন কিন্তু বেশি ইয়ের থেকে। আর আগে কিন্তু পরিবেশের তাপমাত্রা ছিল T2, ঠিক আছে। সো এখন কিন্তু T1, এগুলো মাথায় রাখো। যেমন আমি মাংস থেকে কী করি, আগে কিন্তু T2 আমি বর্জন করে দিয়েছি, আর এখন আমি T2 কী করতেছি, মানে আগে Q2 বর্জন করে দিয়েছি, আর এখন আমি কী করতেছি, Q2 গ্রহণ করতেছি আর Q1কে বর্জন করতেছি, ঠিক আছে। এইটাই দেখাইছি এখানে।
সো এটাই বুঝো কিনা দেখো, আমি Q2 পরিমাণ মানে মাছ মাংস থেকে কী করছি, T2 তাপমাত্রা মাছ মাংস Q2 পরিমাণ তাপকে আমি শোষণ করছি, শোষণ করে কী করছি আমি এই পরিবেশে T1 তাপমাত্রা পরিবেশে Q1 পরিমাণ তাপ বর্জন করতে। তাহলে কতটুকু বর্জন করছি তুমি বলতে পারো Q1 ইকুয়াল টু Q2 প্লাস W, এটা আমি বর্জন করেছি, কারণ এটা নিচে আমি বিদ্যুৎ শক্তি থেকে, আর এটা হচ্ছে আমার মাছ মাংসের তাপটা, ঠিক আছে। সো এখন দেখো আমি কিন্তু ইনপুটটা দিচ্ছি হচ্ছে যে ডাব্লিউটা, এটাকে আমি বলবো ইনপুট, ঠিক আছে, কারণ আমি এটা বিদ্যুৎ শক্তিকে খরচ করে দিয়েছি, আর আমি আউটপুট কী পাইতেছি এই যে এখানে যেটা আমার শোষণ করতেছে আর কি Q2টা, এটাকে বলা হবে আউটপুট। কারণ যত বেশি আমার Q2 শোষণ করবে আমার ততই ভালো হবে, মাছ মাংসটা তত দ্রুত ঠান্ডা হবে বা তত বেশি ঠান্ডা হবে, ঠিক আছে। সো এটাই বলছি, এখানে দেখো সম্পূর্ণ ঘটনাটা উল্টা, আগে হচ্ছে এইভাবে আসছিল, এইভাবে মানে দেখো নিচের দিকে এইভাবে আসছিল, এখন যাইতেছে উল্টা দিকে, এই দিকে যাইতেছে উল্টা দিকে, আগে এই দিকে নামছিল এখন উল্টা দিকে, এই জন্য আমি বলছি কার্নো ইঞ্জিন আর হচ্ছে তোমার ফ্রিজটা সম্পূর্ণ মানে ভিন্ন বা উল্টা আর কি, রিভার্স। আর আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কিন্তু এখানে দেখছি যে আগে মানে স্বতঃস্ফূর্তভাবে বা ন্যাচারালি তুমি বলতে পারো বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দেখে প্রবাহটা চলতো, এটা বেশি তাপমাত্রা ছিল তা এটা ছিল কম তাপমাত্রা পরিবেশ, প্রবাহ দিক চলছে। কিন্তু এখন দেখো কম তাপমাত্রা, এটা ধরো 0°C, এটা হচ্ছে 25°C, তার মানে এটা হচ্ছে কি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে আমার তাপের প্রবাহ চলতেছে আর কি, ঠিক আছে। সো এই জন্য ওখানে বলা হয়েছে যে একটা স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্য ছাড়া কখনো কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে তাপ প্রবাহ চালানো যায় না, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম ওই বিবৃতির ক্ষেত্রে, বিবৃতির ওইখানে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো। আর এগুলা কখনো কাজে পরিণত তুমি করতে পারবে না, কারণ কাজে পরিণত করতে গেলে অবশ্যই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে আমার তাপের প্রবাহটা লাগবে, ঠিক আছে। সো ফ্রিজ, এসি, এয়ার কুলার এগুলো সব আর কি রিভার্স কাজ করে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো। আর এই কাজটা করার জন্য অবশ্যই কি আমার বাইরের শক্তির সাহায্য লাগবে, এটা তো আমি আগেই বলছি। সো মনে রাখো, কারণ আমি ইলেকট্রিসিটি ব্যবহার করে এখানে কী করছি, কম্প্রেসার দ্বারা ওকে সংকোচন প্রসারণ করতেছি বা কাজটা করতেছি, ঠিক আছে। সো এই জন্য এটা আসলে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে কখনো সম্ভব না, তোমার একটা বাইরের যন্ত্র বা শক্তি লাগবে, হ্যাঁ, এটা মাথায় রাখো। তবে ইঞ্জিনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আমার চলছিল, আর এখানে ডব্লিউ পরিমাণ কাজ আমার নিজে করে। সো চারটা জিনিস আমার বুঝতে হয়। প্রথমত আমি রিয়াল ফ্রিজের চিত্রটা দেখছি, 2 নম্বর সে ব্লক ডায়াগ্রামও দেখলাম এখানে, আর তোমার এই ব্লক ডায়াগ্রাম আর কি, এই একটা ব্লক ডায়াগ্রাম, একটা 3টা গেল, আর 4 নম্বর তোমার শুধু কার্ণচক্রটা বুঝতে হয়, ঠিক আছে, মানে ফ্রিজের কার্ণচক্র। তো ফ্রিজের কার্ণচক্রের সাথে আমার সেই বড় ছবিটা একটু আঁকা লাগবে। ফ্রিজের তুমি বলতে পারো ফ্রিজের কার্ণচক্র বলতে পারো, কার্ণচক্র বা শুধু ফ্রিজের চক্র বললেও হয়, ওটা রিভার্স হবে, এটা আর কিছু না। সো এখন দেখো একটু যদি এখানে আমি ইটা করি, আগে গ্রাফটা এঁকে দিই, বড় হবে যদি আমি একটু ছোট করে আঁকার চেষ্টা করব। এদিকে ছিল আমার কি ভি, এদিকে ছিল পি, ঠিক আছে, এটা হচ্ছে আমার 0 বিন্দু। এখন মেইনলি কি ঘটনাটা ঘটে এটা আমি বলবো, আর হচ্ছে শুধু চিত্রটা আঁকে দিব। সো এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটে। প্রথমত আমি দেখছি যে ফ্রিজের এখানে কি হয়, আমার এই এক্সপানশন ভালভ যেটা আছে ওর ভেতরে তরলটা যায়, তরলটা গেলে ও সিঁদুর দিয়ে কী করে হঠাৎ করে আয়তনটা আমার বাড়ায় দেয়। সো হঠাৎ করে মানে এটা প্রথম পর্যায়ে, হঠাৎ করে যখন আয়তনটা বাড়ায় দেয় বা এই ছিদ্র দিয়ে যখন বের হয় মানে আমার গ্যাসটা বা তরলটা, তখন যদি হঠাৎ করে ঘটনাটা ঘটে আয়তন বাড়ায় দেয়, তাহলে হঠাৎ থাকলে কিন্তু আমরা জানি এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ হয় আর কি, মানে একটা রুদ্রতাপীয় প্রসারণ হয়। আর যেহেতু হঠাৎ করে আয়তন বাড়ায় দেয়, তাহলে আর কি মানে বাইরে থেকে কিন্তু তাপটা নেওয়ার কোনো সুযোগ পায় না, ঠিক আছে, সুযোগ পায় না বলে আর কি অন্তঃশক্তি কমে যায়, যার ফলে কিন্তু আর তাপমাত্রাটা কমে যায় আর কি। সো তাপমাত্রা কমে যায় আর কি, আর কী হয় তাপমাত্রা ধরো টি টুতে নেমে আসে আর কি, তাপমাত্রা টি2 হয়ে যায় আর কি। আগে যত ধর টি1 ছিল, এখন কি তাপমাত্রা টি2 হয়ে যায় আর কি, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে কিন্তু আমার তাপমাত্রা পরিবর্তন হয়েছে আর কি, ঠিক আছে। সো এটা অবশ্যই সমস্যা না, এটা রুদ্রতাপীয় হবে, ঠিক আছে। কারণ ও তাপটা যদি নেওয়ার সুযোগ থাকতো তাহলে হয়তো আর কি তাপমাত্রা অপরিবর্তন রাখতো, কিন্তু এখানে ও তাপের কোনো মানে তাপ
নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হঠাৎ করে আয়তন বাড়ায় দিছে আর কি, ঠিক আছে। সো আর তাপমাত্রা কমে ধরো T2 হয়ে গেল, কারণ পরিবেশের সাথে কোনো তারপরে আদান প্রদান করতে পারে না। সো এটাকে তুমি বলতে পারো হচ্ছে গিয়ে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে আমরা বলতে পারি যে ফ্রিজের যে এক্সপানশন ভালভ ছিল এখানে কি হবে, আমার রুদ্ধতাপীয় মানে প্রসারণ হবে একটা। সো এই চিত্রটা যদি আমি একটু আঁকি, সে প্রথম অবস্থাতে ধরলাম আর কি এরকম, কারণ এইরকম থাকে ধরো হচ্ছে রুদ্ধতাপীয় রেখাগুলো কিন্তু একটু খাড়া টাইপের হয়, এটা তোমরা আগে থেকে জানো। এইরকম তারা এরকম আঁকলাম আর কি, ছোট করে আঁকি। এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। সো এই বিন্দুতে ওর ধরলাম হচ্ছে চাপ ছিল P1, আর বিন্দুতে বি বিন্দুতে V1, ঠিক আছে। আর তাপমাত্রা ছিল T1, কারণ আমি জানি এখানে ও T1 তাপমাত্রা, কারণ এটা কিন্তু পরিবেশের T1 তাপমাত্রা কি করছে, T1 তাপমাত্রার আমার যে গ্যাসটা এক্সপানশন ভালভে প্রবেশ করার ফলে কি হয়েছে, এখানে ও একটা প্রসারণ ঘটাইছে হঠাৎ করে, যার ফলে ওর কি হয়েছে, আমার আয়তনটা বেড়ে গেছে। কিন্তু ঝামেলাটা হয়েছে কি, এখানে আর কিন্তু অন্তঃস্থিতিটা কমে গেছে আর কি, ঠিক আছে। সো অন্তঃস্থিতি যদি কমে যায় তাহলে কি হয় দেখো, অন্তঃস্থিতি কমে গেলে আর কিন্তু তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে আয়তনটা যখন বাড়ায় তখন কিন্তু আমার সিস্টেমের মানে গ্যাসগুলো নিজের কাজ করছে, আর কাজ করলে কি হয়, আর একটা শক্তি ব্যয় হয়ে যায়। সো ওই কাজের জন্য তার মানে শক্তি ব্যয় হয়, মানে অন্তঃস্থিতি কমে যায়, অন্তঃস্থিতি কমে যায় মানে তাপমাত্রা কমে যায়, তাহলে তাপমাত্রা কমে T1 থেকে এখানে T2 হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমার এটা একদম এই যে জিনিস দেখো, তাহলে আমার এখানে যে আসবে, এখানে ধরো কি হবে, এটা চাপটা হয়ে যাবে P2, আয়তন V2, আর হচ্ছে তাপমাত্রা হয়ে যাবে T2, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো, তাপমাত্রা কিন্তু ধ্রুবক নাই, ঠিক আছে। আমার তাপমাত্রা এখান থেকে T1 থেকে T2 হয়ে গেছে, ঠিক আছে। এখন যে জিনিসগুলো একটু বুঝাচ্ছি, যেমন দেখো এখানে একদম এখানে আয়তনটা ছিল V1, আমি কিন্তু আয়তন মানে বাড়াইছি, এখানে ওর প্রসারণ করছি, ঠিক আছে। আয়তন ছিল V1, এখানে কত আয়তন V2, ঠিক আছে। তার মানে দেখো আয়তনটা কিন্তু বাড়ছে, আগে ছিল এতটুকু এখন এতটুকু, কিন্তু চাপ কিন্তু কমে আছে। দেখো চাপটা কিন্তু আগে ছিল এই বড়, মানে এটা ছিল আমার P1, আর এই যে ছোট এটা হচ্ছে P2, ঠিক আছে, এরকম। আর এটাকে বলা হয় আমি রুদ্ধতাপীয় প্রসারণ বলতে পারো তুমি, বা এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। এবিটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এদিকে দেখি রুদ্ধতাপীয় প্রসারণ। এটা দেখবে একদম কারণ ইঞ্জিন উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে T1 তাপমাত্রার যখন আমার গ্যাসটা বা তরলটা কী করে এক্সপানশন বাল্ব প্রবেশ করে, তখন এক্সপানশন বাল্ব কী করে এটাকে আয়তনটা হঠাৎ করে বাড়ায় দেয়, যার ফলে ও কী করে কোনো তাপ নেওয়ার সুযোগ পায় না ওই বাহ্যিক কাজ করতে বা আয়তনকে বাড়াইতে। আর কী হয়েছে, একটা তোমার অন্তঃশক্তি খরচ হয়ে গেছে আর কি, যার কারণে ওর তাপমাত্রাটাও কি কমে গেছে এখানে, ঠিক আছে। সো এই গেল। এখন হচ্ছে একটা ভৌত অবস্থার পরিবর্তন হবে। দেখো কি ঘটে, এক্সপানশন ভালভের কাজ শেষ। সো এক্সপানশন ভালভ থেকে ও আসলো কিন্তু বাষ্পীভবন কুণ্ডলীতে, মানে এখান থেকে এই এক্সপানশন ভালভ থেকে ও কি বাষ্পীভবন কুণ্ডলীতে মাত্র প্রবেশ করছে T1 তাপমাত্রার, মানে এই গ্যাসটা কী করছে বাষ্পীভবনে প্রবেশ করছে, আয়তনকে বাড়ায় দিয়ে, এটা বুঝতে পারলাম। এখন তো বাষ্পীভবন কুণ্ডলীতে কী ঘটনা ঘটে, এখানে ঘটবে কি দেখো, যে এই জিনিসটা এখানে হচ্ছে ও যেহেতু বাষ্পীভবন কুণ্ডলীতে আসছে, তখন ও কী করবে, ও কিন্তু T2 তাপমাত্রা নিয়ে আসছে, বা ওর তাপমাত্রা হচ্ছে T2, ঠিক আছে। সো ও যখন এখানে আসছে, সো ওর কি ও হচ্ছে আয়তনকে বাড়াবে আর কি, যেহেতু আমি বলছি যে পাম্প যখন স্পাম হয় তখন কিন্তু আয়তনটা বাড়ে। সো আয়তনটা বাড়ানোর জন্য ও যখন এখানে আসছে তখন কিন্তু ওর একটা তাপ লাগবে আমার, ঠিক আছে। কারণ আমরা জানি এখানে ও কি তরল থেকে গ্যাসে পরিণত হইতেছে আর কি, ঠিক আছে। সো তরল থেকে যখন গ্যাসে পরিণত হয় তখন কিন্তু মাছ মাংস থেকে কী করবে, একটা তাপ শোষণ করবে, বা তুমি বলতে পারো এখানে Q2 পরিমাণ তাপ নেবে T2 তাপমাত্রার মাছ মাংস থেকে, এটা আমি আগে বলছি। তাহলে তাপমাত্রা যখন একদম T1 থেকে T2-তে আসলো তখন কিন্তু এখন কিন্তু T2-তে তাপমাত্রাটা আমার স্থির থাকবে, মানে আমি যে জিনিসটা বলতেছি এই যে এখানে যখন ও এখানে আসছে তখন কিন্তু ওর তাপমাত্রা ছিল T2, হ্যাঁ, কারণ এখানে ওর কিন্তু তাপমাত্রা কমে গেছে এক্সপানশন ভালভ থেকে, আয়তনটা বাড়ছে, যার ফলে কি হয়েছে ওর অন্তঃস্থিতি কমে গেছে, কারণ এটা রুদ্ধতাপীয় প্রসারণ ছিল, তাপ ও নিতে পারে নাই।
এখানে আসছে যখন, তখন ওর একটা মানে প্রসারণ হবে, তো কারণ হচ্ছে মানে গ্যাসে পরিণত হইতেছে। গ্যাসে পরিণত হতে হলে আমার কি লাগে, একটা ওই যে সুপ্ততাপ লাগে, বাষ্পীভবনের সুপ্ততাপ লাগে, যে সুপ্ততাপটাও কী করবে আমার এইখান থেকে নিবে আর কি, মানে মাছ মাংস থেকে নিবে, ঠিক আছে। মানে ভৌত অবস্থায় পরিবর্তন, আমি তাপমাত্রা পরিবর্তন হয় না, তার মানে এখানে ও T2টা এই কিউ2 পরিমাণ তাপ নেবে T2 তাপমাত্রার কি মাছ মাংস থেকে। সো নিলে কিন্তু আর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, মানে ও আয়তনকে বাড়াবে ঠিকই, কারণ আয়তন না বাড়লে তো তোমার তরল থেকে গ্যাসে পরিণত হইতেছে না। সো আয়তনকে বাড়ানোর জন্য ওর যেই তাপটা লাগতেছে ওটা নিতেছে মাছ মাংস থেকে, নিয়ে ও কী করতেছে, ওর এখানে অন্তঃশক্তিকে স্থির রাখতেছে বা তাপমাত্রাকে স্থির রাখতেছে। কারণ আমরা জানি যে এখানে যদি একটা প্রসারণ ঘটে মানে এই পাইপের ভেতরে, তখন কিন্তু ওর অন্তঃশক্তি কিন্তু আবার কমে যাবে। কিন্তু ও কী করতেছে, অন্তঃশক্তি কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, কিন্তু ও কী করতেছে কিউ2 থেকে ও তাপটা শোষণ করে কী করতেছে, মানে মাছ মাংস থেকে কিউ2 পরিমাণ তাপ শোষণ করে ও কী করতেছে, ওর অন্তঃশক্তিকে অপরিবর্তনশীল রাখতেছে, যার কারণে ওর তাপমাত্রা কি এখানে পরিবর্তন হইতেছে না। তার মানে ওর আয়তনটা ধরো V2 থেকে V3 হলো, ঠিক আছে, কারণ ও হয়েছে এখন তরল থেকে গ্যাসে পরিণত হইতেছে, যার কারণে ও কী করবে, কিউ2 পরিমাণ তাপ এখানে শোষণ করে ওর ওই যে কাজটা করছে আয়তনকে বাড়াইতে, ওই কাজটা ও কী করছে, আয়তনকে বাড়াইতে যে কাজটা করছে, আর কাজটা করার ফলে যে অন্তঃশক্তি খরচ হয়ে গেছে, ওই খরচকে ও কী করছে, এই খরচটাকে এখান থেকে পোষায় নিয়েছে, মানে কিউ2 পরিমাণ তাপ দিয়ে, ঠিক আছে, যার কারণে এখানে অন্তঃশক্তির কোনো পরিবর্তন হবে না, যার ফলে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সো এবার দেখো এখানে বি থেকে আমি সিতে নিব মানে গ্রাফটাকে। সো এখানে আমি বুঝতে পারলাম যে ফ্রিজের ভিতরে কিন্তু আমার T2 তাপমাত্রায় অবশ্যই কি তাপমাত্রা ধ্রুবক থাকে আর কি, ঠিক আছে, কারণ কিউ2 পরিমাণ তাপ শোষণ করে এখানে। এই গেল, এখন আমি তোমার আয়তনটা একটু আরও বাড়াই দিই। একটু ছোটো আঁকলে ভালো হইতো, আচ্ছা বড় আঁকে বলে সমস্যা নেই। আয়তনটা একটু বাড়াই দিলাম, এটা ধরো বি থেকে সিতে আসলো, সিতে আসলে ধরো আগে ছিল, এখন চাপ হয়ে যায় P3 আর আয়তন হয়ে যাবে V3, ঠিক আছে, মানে আর এখানে কিন্তু টি2ই থাকবে, কারণ এটা T2তে ধ্রুবক ছিল, টি2 হলো ধ্রুবক, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার চাপটা আসলে আরও কমার কথা এখানে, কারণ এখানে আমার এটা সুন্দর হয় না, গ্রাফটা একটু নিচে নামলে ভালো হতো। আর যেহেতু এখানে দেখো আমি এটা একটু শোয়ানো গ্রাফ কেন দিলাম, কারণ হচ্ছে এইখানে কিন্তু সমষ্ণ প্রসারণটা ঘটছে, কারণ এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, আর ও আয়তনটা বাড়ছে, কারণ আয়তন বাড়ায়ও কিন্তু কি হয়েছে, তরল থেকে গ্যাসে পরিণত হয়েছে আর কি, ঠিক আছে। সো এই গেল, সো এই হচ্ছে তো, আর এটা হচ্ছে তোমার V3 আর কি, আয়তন বাড়াইছে, দেখো আয়তন কত বাড়ছে, এখানে চাপটা আরও কমবে আর কি, এটা আর একটু নিচে আসলে ভালো হতো, তোমরা আঁকার সময় এটা একটু নিচে আঁকো, ঠিক আছে। সো এইগুলো অবস্থা। এরপরে আমরা যে মানে 3 নাম্বার যে অবস্থাটা দেখবো, এর সময় 2 নাম্বার অবস্থা ছিল। সো একদম শুরুতে ছিল আয়তন V1, পরে V2 হয়েছে, এখন কিন্তু V3 হয়েছে, ঠিক আছে। সো BC হচ্ছে তোমার, এটাকে তুমি বলতে পারো সমষ্ণ প্রসারণ বলতে পারো, এটাকে বলো সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। এই গেল, এখন এই গণনা করছে তোমার বাষ্পীভবন কুণ্ডলিতে, হ্যাঁ মনে রাখো। এখন দেখো এরপরে কম্প্রেসর গণনা করবে, ঘুরতে ঘুরতে ও কী করবে, কম্প্রেসরে আসবে, ঠিক আছে। এই এখানে আসলো, কম্প্রেসরে আসলে কী করবে, কম্প্রেসর কি হঠাৎ করে ওর মানে আয়তনটা কমাই দেবে বা গ্যাসের আয়তনটা কমাই দেবে ডাব্লিউ পরিমাণ কাজ করে, ঠিক আছে। আর কম্প্রেসর চারপাশে তো আমরা জানি যে তাপ উপরে পদার্থ দিচ্ছে, তার মানে কি এখানে তাপের কোনো আদান প্রদান হইতেছে না বা তাপ নিতে পারবো না, যার ফলে এটা রুদ্রতাপীয় একটা সংকোচন হয়ে যাবে। যদিও তাপ নিতে পারতো, হয়তো তাপ নিয়েও কী করবো, এখন দেখো হঠাৎ করে আর কি যদি এরকম হয় যে হঠাৎ করে ও আয়তনটা কমায় দেয়, আয়তনটা কমায় দেওয়া মানে কি, তুমি কিন্তু সিস্টেমের উপর ডাব্লিউ পরিমাণ কাজ করতেছো বিদ্যুৎ শক্তি দিয়ে, ঠিক আছে। তার মানে ওর যদি আমি ডাব্লিউ পরিমাণ কাজ করে দেই, তাহলে আমার এই বিদ্যুৎ শক্তিটা বা বিভব শক্তি ওর মধ্যে জমা হবে, তার মানে কি ওর অন্তঃশক্তি বেড়ে যাবে। অন্তঃশক্তি বেড়ে যাওয়া মানে কি, ওর তাপমাত্রা বেড়ে যাবে, তাহলে টি টু যে তাপমাত্রা ছিল, এই টি2 তাপমাত্রা থেকে ওর তাপমাত্রা এখন হয়ে যাবে T1, আবার T1 হয়ে যাবে, ঠিক আছে। আমার তাপমাত্রা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। সো এবার দেখো সি থেকে ডিতে যাবে,
আর তোমরা তো জানো যে চাপ বাড়লে কিন্তু আমার অন্তঃশক্তি বেড়ে যায়, ঠিক আছে। কারণ আমার হচ্ছে এখানে আমি ডাব্লিউ পরিমাণ কাজ করলে ওর যেহেতু দিছি আমি, তার মানে বিভব শক্তিটা দিছি, ওর শক্তি বেড়ে গেছে, শক্তি বাড়লে কি চাপটা বেড়ে যায়। সো এটাও কিন্তু একটা মাথায় রাখার বিষয়। সো তাহলে দেখো এখানে আমি একটা সংকোচন দেখব, এটাকে এই কালার দিই, এই কালারই দিই, সমস্যা নেই, একটু দিলেই হয়। যেহেতু এটা হচ্ছে তোমার, এটাও খারাপভাবে নামবে আর কি, মানে আয়তনটাকে আমি কমাই দিতে আসি, ঠিক আছে। আচ্ছা, আর বড় করার দরকার নেই, আয়তনটা কমে সি থেকে ডিতে চলে গেলাম, ডিতে দেখো এখানে আয়তনটা কমে গেছে, আয়তন কি V4 হয়ে গেছে, ঠিক আছে। V4 হয়ে গেছে, মানে V3 থেকে V4টা কম। তারপরে চাপটা কিন্তু দেখো কত একটু বাড়ছে, আগে ছিল V3, এখন চাপটা একটু বাড়ছে। আগে চাপ ছিল P3, এখন P4 হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমার ধরো P3 V3 আর তাপমাত্রা আবার T1 হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার তাপমাত্রা স্থির নাই, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এটা ঘটছে কম্প্রেসরের ভিতরে, এটা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, মানে বা সিরিটাগুলো রুদ্ধতাপীয় রেখা, দেখো বুঝতে পারো কিনা, মানে সম্পূর্ণ ইসের উল্টা ঘটনাটা ঘটতেছে এখানে। তাহলে দেখো এরপর কি ঘটনাটা ঘটে, ও কিন্তু মানে এখানে আসলো, ঠিক আছে। এখানে এসে ও কী করলো, মানে ওর অন্তঃশক্তি বাইরে গেল ডব্লিউ পরিমাণ দেওয়াতে, আর আগে ছিল Q2, ঠিক আছে। অন্তঃশক্তি বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে T2 থেকে আবার T1 হয়ে গেছে। এখন ও কী করবে, এখান দিয়ে বের হয়ে আসবে আর কি, এখান থেকে বের হয়ে আসবে, বেরিয়ে এসে কোথায় আসবে, এই তোমার ঘনীভবন কুণ্ডলিতে আসবে। ঘনীভবন কুণ্ডলিতে যখনই আসবে সাথে সাথে কী করবে, আমার এই যে কপার কন্ডাকশনগুলো যে আছে, এই যে তোমার দাগ দাগ লম্বা লম্বা রেখাগুলা, ওরা কী করবে, বা পাইপগুলো ওরা কী করবে, ওর থেকে তাপটা নিয়ে নেবে আর কি, মানে আমার এই গ্যাস থেকে তাপটা নিয়ে নেবে। আমি কি পরিমাণ দিছিলাম ওরে, আমি কিন্তু ওরা আসলে Q2 প্লাস ডাব্লিউ পরিমাণ শক্তি, এই তাপটা বা এই শক্তিটা কি করবে, আমার এই কপার কন্ডাক্টর নিয়ে নেবে, নিয়ে কি করবে, পরিবেশে ছেড়ে দেবে, ঠিক আছে। তার মানে পরিবেশে আমার কি করতেছে, Q2 পরিমাণ তাপ ও ছেড়ে দিতেছে, বা Q1 পরিমাণ তাপ ছেড়ে দিতেছে। আর Q1টা আমি কি বলছি, এইটা আর কি, মানে Q1টাই ছিল আমার হচ্ছে Q2 প্লাস ডব্লিউ, কারণ আমি Q2 প্লাস W1 পুরো প্রসেসিংয়ে করে নিয়ে আসছি, নিয়ে এসে আমি কী করছি, এখানে Q1 পরিমাণ তাপটা সাইডে দিচ্ছি, ঠিক আছে, বা এখানে সাইডে দিচ্ছি, বা যেটা সারছি ওটাই হচ্ছে আমার Q1, আমি কিন্তু এটা সারছি, এটাই হচ্ছে আমার Q1, ঠিক আছে। সো এখন যেহেতু এখানেও কী করছে, তাপমাত্রাটা মানে তাপটা কী করছে, সাইডে দিচ্ছে। তো সাইডে দেওয়ার ফলে যেহেতু পরিবেশে ছাড়তে পারছে, সো পরিবেশে কিন্তু আমার আশেপাশে কিন্তু আমার কী করছে, পরিবেশ আছে, আর আমি কিন্তু এখানে ওকে আটকায় রাখি নাই, ঠিক আছে। তো ও কী করবে, এইটাকে সাইডা দেওয়া, তাহলে আর কি তাপমাত্রাটা কিন্তু আমার কমে যেতেছে, তাপমাত্রা কমে যাওয়ার ফলেও কী হবে, আবারও তরলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এটা বুঝো কিনা দেখো। সো এটা বুঝতে পারলাম, মানে এখানে ও কী করবে, যে বাষ্প আকারে তো আসছে, সো ও কী করবে, তাপটা এখানে সাইডা দিবে, সাইডা দিয়ে ও কী করবে, তাপটা সাইডা দিলে ও কী হবে, মানে ওই বাষ্প থেকে তরলে পরিণত হয়ে যাবে। আর আমরা জানি যে বাষ্প থেকে যদি তরল হয়, ওখানে ভৌত অবস্থার পরিবর্তন হয়, সো এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তার মানে ও কিন্তু এখানে T1 তাপমাত্রায় ধ্রুবক থাকবে, মানে এই অবস্থায় যখন আসবে T1 তাপমাত্রায় ধ্রুবক থাকবে। মানে তুমি ধরতে পারো যে তুমি ওই গ্যাসটাকে কী করছো, মানে কম্প্রেস করে মানে ওর আয়তনটাকে কমাই দিতেছো আর কি, ঠিক আছে। বা এখানে ও কী করবে, ওর আয়তনটা কমে ও তরলে পরিণত হবে, কিন্তু যেহেতু এখানে পরিবেশ আছে, যদি আয়তন কমে, আমরা তো জানি কি হয়, আমি বাহ্যিক একটা কাজ করি ওর আয়তনটা কমাই দিই, আয়তন কমাই দিলে কি, ওর কিন্তু অন্তঃশক্তি বাইরে যাওয়ার কথা, তার মানে অন্তঃশক্তি বাইরে যায়, তাহলে তো তাপমাত্রা কি বাইরে যাওয়ার কথা, কিন্তু ও কী করে, ও এখানে তাপমাত্রাটা সাইডে দিয়ে কী করে, বা তাপটাকেও কী করে সাইডে দেয়, যে Q1 পরিমাণ তাপ সাইডে দিয়ে ওর অন্তঃশক্তি অপরিবর্তনশীল থাকে, যার ফলে ওর তাপমাত্রাও অপরিবর্তনশীল থাকে, মানে T1 তাপমাত্রা ধ্রুবক থাকে, ঠিক আছে। তার মানে এখন দেখো ও হচ্ছে এইরকম হবে, এটা দিয়ে দেখাই, এখানে মানে আরেকটা প্রসারণ হয়, ঠিক আছে। দেখো এখানে ওর হচ্ছে T1টা ধ্রুবক থাকে, মানে T1 ইকুয়াল টু ধ্রুবক। সো যেহেতু এখানে T1টা ধ্রুবক ছিল, আর এখানে একটা কী হয়েছে, সংকোচন হয়েছে, প্রসারণ না, আমি কি এখানে প্রসারণ বলছি না সংকোচন বলছি আমি জানি না।
তবে তোমরা মনে রাখো যেহেতু আমি তরলটাকে কী করছি কম্প্রেস কইরা বা সংকোচন কইরা এটাকে আমি মানে গ্যাসটাকে আমি কি সংকোচন কইরা তরলে পরিণত করতেছি, ঠিক আছে, তরলে পরিণত করতেছি, যার ফলে ওর তাপমাত্রাকে স্থির রেখা বা কেন তাপমাত্রাকে স্থির রেখেন, কারণ আমি ভৌত অবস্থার পরিবর্তন করতেছি, মানে গ্যাস থেকে আমি এখানে কী করতেছি আর তরলে পরিণত করতেছি। আর তরলে পরিণত করলে কি হয় আমি জানি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধু ভৌত অবস্থার পরিবর্তন হয় আর কি। যদি ওকে আমি যেহেতু সংকোচন করছি তাহলে আর কি অন্তত বাইরে যাওয়ার কথা, তাপমাত্রা বাইরে যাওয়ার কথা, কিন্তু আমি কিউএন পরিমাণ ছাইড়া দিয়ে তাপ পরিবেশে ছাইড়া দিয়ে কী করছি ওটাকে স্থির রাখছি, আর অন্তর্শক্তি স্থির রাখছি, পাশাপাশি আর কি তাপমাত্রাকে আমি স্থির রাখছি, ঠিক আছে। সো এটা আসলে দ্রবক, এটাকে আমি বলা হচ্ছে সমষ্ণ সংকোচন বলতে পারো তুমি। এবার দেখো আমার বলার কিছু নয়, তোমরা নিজেরই দেখো, এখান থেকে যাত্রা শুরু করছিল, পরে এদিক দিয়ে ঘুইরা ঘুইরা আবার দেখো এখানে চলে আসে, মানে এতে চলে আসে, মানে এ থেকে যাচ্ছে আবার, আর ওইখানে কার্নো ইঞ্জিন ছিল এরকম ঘুরে গেছিলো একই, ওইটা এইভাবে ঘুরছিল, এটা এইভাবে ঘুরতেছে, ওইটা ক্লকওয়াইজ ঘুরছে, এটা অ্যান্টি ক্লক ঘুরে, মানে উল্টা আমি যেটা বলছি কার্নো ইঞ্জিনটা যদি একটু দেখাই, এই যে দেখো ওইটা হচ্ছে এইভাবে গেছিলো আর এইটা হচ্ছে এইভাবে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পারছো, তোমাদের চিত্রটা আসে। আর অনেক বইতে থাকে না এরকম একটা অবস্থা, কিন্তু এখানে থাকলে বুঝতে পারবো। তার মানে আমরা কি ঘুরতে ঘুরতে আবার সে আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় কি ফিরে আসছে, তার মানে তার আগের যে জিনিসগুলো, মানে আয়তন চাপ, মানে আয়তন কি হয়ে গেছে ভিয়ন হয়ে গেছে, চাপটা পিয়ন হয়ে গেছে, তাপমাত্রা টিয়ন হয়ে গেছে, মানে সে আবার তরলে পরিণত হয়ে গেছে। আবার তরলে পরিণত হওয়া মানে কি, ও আবার ওইখান দিয়ে এক্সপানশন বাড়বে যাবে, আবার পুনরাবৃত্তি করবে, মানে চক্রটা এইভাবেই করবে। চক্রটা এইভাবে ঘোরা মানে এখানেও চক্রটা এইভাবেই করতে থাকবে আর কি, এইভাবেই করতে থাকবে, ঠিক আছে। সো এই দেখো এগুলাই হচ্ছে মেন জিনিসটা। আর ঘনীভবন কুণ্ডলীটা বুঝতে, তো ঘনীভবন কুণ্ডলীর ভেতরেই ও কী করে ঘনীভূত হয়ে আর কী করে তরলে পরিণত হয়ে যায় আবার, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে ABCD যেটা ছিল এটা আর কি রিভার্স, তোমার ইসের তাপ ইঞ্জিনের রিভার্স, চক্রটা পুরা মানে উল্টেই গেছে ইসের জন্য আর কি, ফ্রিজের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে তুমি বলতে পারো ফ্রিজ আর তাপ ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ উল্টা, ঠিক আছে, বা রিভার্স প্রক্রিয়া। এখন আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, কারণ এটা বোঝা খুবই জরুরি, এটা না বুঝলে তোমরা কিছুই করতে পারবে না। হ্যাঁ, ফ্রিজটা মোটামুটি বুঝতে পারলাম। সো ভিডিও কত মিনিট হয়ে গেছে, আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়া ফ্রিজের কর্মদক্ষতাটা একটু দেখা যায় ছোটোর ভেতরে। আসলে আজকে আমি অনেক টায়ার্ড, সত্যি কথা বলতে, এই কারণে অনেক কথা উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আমি কি বলতেছি আমি নিজেও স্মরণ করতে পারতেছি না, কিন্তু চ্যাপ্টারটা এতই বড়, শেষ না করলে দেখা যায় যে অনেক দিন সময় লাগে, কারণ প্রতিদিন একটা ক্লাস নিলেও দেখা যায় প্রায় 40-50টা ক্লাস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। একটু ডিটেলসে না পড়লে ভালো লাগে না মোটামুটি, ঠিক আছে। সো এটা দেখে রেখো তোমরা, এই চিত্রগুলো আরও সুন্দর করে আঁকো, তাহলে বা বই দেখে আঁকো, বুঝা কারণ এখন বই দেখলে নিজেই পড়তে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। সো দেখো ফ্রিজের কর্মদক্ষতা যেটা, বা ফ্রিজ বা রেফ্রিজারেটরের তুমি বলতে পারো ফ্রিজের, আমি ফ্রিজেরই লিখে দিলাম ছোটো করে, ফ্রিজের কর্মদক্ষতা। আসলে ফ্রিজের কর্মদক্ষতা বলা, এটাকে বলা হয় সিওপি আর কি, কোপ বলতে পারো সিওপি, বা এটাকে বলা হচ্ছে কি কোএফিশিয়েন্ট, তুমি বলতে পারো কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, বলে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি বলে, বা এটাকে বলা হয় কার্যকরী সহগ বলতে পারো তুমি, কার্যকরী, বা কারণ এটা হিসাব যন্ত্র বলছিল, কার্যকরী সহগ। আসলে তোমাদের ইশাক স্যার আর কি বিভিন্ন ধরনের নাম দেয় আর কি, বা কাজ সম্পাদন সহগ বলতে পারো, বা কার্য সম্পাদন আর কি, কার্য সম্পাদন সহগ, ঠিক আছে। বা এটাকে বলতে পারো তুমি দ্বারা প্রকাশ করতে পারো, বা ইটা দ্বারাও করতে পারো, মেনলি আমরা কে দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তার মানে এটাকে সিওপি বা বলা হয় কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স, বা তুমি বলতে পারো কার্যকরী সহগ বা কার্য সম্পাদন সহগ, ঠিক আছে। কার্যকরী সহগ বা কারণ এইগুলো নামগুলো উল্টাপাল্টা দিলে বলো আরে ভাই এটা ফ্রিজ নাকি, জীবনে তো নামও শুনে নেই, এই জন্য নামের সাথে একটু গেটিং ইউজ টু হইতে হয়, ঠিক আছে। যেমন এখানে যেমন এই দুইটা নাম একটু
আলাদা কার্যকরী সহগ আর কার্য সম্পাদন সহগ আর কি, ঠিক আছে, বা এটাকে বলা হয় অনেক সময় রেফ্রিজারেটরের দক্ষতাও বলা হয়, ঠিক আছে। সো এখন দেখো আমরা তো সব সময় জানি যে এটা ইকুয়াল টু জানি আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, সূত্র কিন্তু একই, কিন্তু ঝামেলাটা হলো দেখো আমরা এখানে কিন্তু কোনো কাজ পাই নাই, ডাব্লিউ পরিমাণ কাজ কিন্তু আমার করা লাগছে, মানে এখানে যদি দেখাই, এই যে দেখো এখানে ডাব্লিউ পরিমাণ কাজ কিন্তু উল্টা আমি করছি, এই যে ডাব্লিউটা বিদ্যুৎ শক্তি দিয়েছি আর কি, ঠিক আছে। সো আমি এই ডাব্লিউ পরিমাণ বিদ্যুৎ শক্তিতে আমি কি পাইতেছি, এটা কিন্তু আমার ইনপুট, কারণ আমি এটা ইনভেস্ট করতেছি, ঠিক আছে, এটা আমার ইনপুট, কিন্তু আমি এখানে কি পাইতেছি দেখো, মেন জিনিসটা হচ্ছে আমি কিন্তু এই মাছ মাংস থেকে কি করতেছি, তাপটা নিয়ে নিতেছি। সো মাছ মাংস থেকে আমি কি মানে যে তাপটা নিতেছি এটাই হচ্ছে আমার মেইন কাজ এখানে, কারণ মাছ মাংস থেকে আমি যত বেশি তাপ নিতে পারবো তত আমার মাছ মাংসটা তত দ্রুত বা তত বেশি ঠান্ডা হবে আর কি, ঠিক আছে। সো মাছ মাংস থেকে আমার কি করে ফ্রিজটা তাপ শোষণ করে, মানে এই বিদ্যুৎ শক্তির সাহায্যে আর কি, কারণ বিদ্যুৎ শক্তিটা দিয়েই কিন্তু আমি ওরা লড়াইতেছি, যার কারণে ওর প্রসেসটা চলতেছে আর কি, ঠিক আছে। তার মানে এই জিনিসটা কি ধরলো, আমি যত কম বিদ্যুৎ খরচ করে বা যত কম ডব্লিউ কাজ করে বেশি মানে মাছ মাংস থেকে বেশি তাপটা নিতে পারবো, আমার ফ্রিজটা কিন্তু তত ভালো, ঠিক আছে। মানে এর যত কম খরচ করে এখানে যত বেশি আমি কিউ2 নিতে পারবো শোষণ করে, আমার ফ্রিজটা তত ভালো হবে, ঠিক আছে। মানে কম কাজ করা মানে কি কম বিদ্যুৎ খরচ হবে, আর মাছ মাংস থেকে বেশি তাপ মানে আর ফলে আর আমরা উল্টা কী করলাম, মাছ মাংস থেকে বেশি পরিমাণ তাপ নিতে পারলাম আর কি, ঠিক আছে। তার মানে ফ্রিজটা তত বেশি ভালো হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি অনেক বেশি পরিমাণ এখানে ডব্লিউ করি বা অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এখানে কম পরিমাণ তাপ শোষণ করতে পারি মাছ মাংস থেকে, তার মানে ওই ফ্রিজটা ভালো না, কারণ এটা বেশি ঠান্ডা হবে না, ঠিক আছে। সো আমার ডব্লিউটা হবে এখানে কি অবশ্যই ইনপুট, আর আমার এই কিউ2 হবে কি আমার আউটপুট, ঠিক আছে। তার মানে সবসময় মনে রাখবা, মানে যেটা আমি দিতেছি বা যেটা আমি দিচ্ছি এটা সবসময় থাকবে হচ্ছে গিয়া মানে নিচে, আর যেটা আমি পাইতেছি এটা থাকবে কি সবসময় উপরে, মানে এটা তো আমরা জানি যে কর্মদক্ষতা সূত্র আমরা পড়ছিলাম এরকম, এটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, এটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, মানে আমি যেটা দিতেছি এটা সবসময় থাকবে নিচে, আমি যেটা পাইতেছি এটা সবসময় থাকবে উপরে, এই সূত্রই আর কি ভাই, আমি ওই ইঞ্জিনের জন্য দেখাইছি কর্মদক্ষতা, ঠিক আছে। সো তুমি এখানে বলে তোর এরকম যে কোঅফিশিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি আমি সংক্ষেপে লিখলাম, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এটা কি দ্বারা যদি প্রকাশ করি বা কার্য সম্পাদন সহ, এটা হচ্ছে দেখো আউটপুটটা কি, আউটপুট হচ্ছে আমার কিউ2, কারণ কিউ2টা হচ্ছে আমি যত বেশি শোষণ করতে পারবো মাছ মাংস ততই ঠান্ডা হতে পারবে, আর ইনপুট মানে আমি ডব্লিউ বা বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎটা দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটা আমার 1 নম্বর একটা সূত্র আর কি, ঠিক আছে। মানে এটাকে তুমি বলতে পারো হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স বা এটাকে বলা হয় ফ্রিজের কর্মদক্ষতা বা কার্যক্ষমতা যেটাই বলো আর কি, ঠিক আছে। সো এটাই গেল, তার মানে বুঝতে পারলাম যে ডব্লিউটা কি আমি বিদ্যুৎ শক্তি কম্প্রেসরের মাধ্যমে একটা কাজ করতেছি আর কি, ঠিক আছে। তার মানে এখানে বিদ্যুৎ শক্তি খরচ করবে, ঠিক আছে, আর আমি এখানে যেটা পাইতেছি হচ্ছে কিউ2। সো কিউ2টা তুমি বলতে পারো লব্য কার্যকর শক্তি, আর মোট পরিবেশ শক্তি ছিল আমার ডব্লিউ, এরকম কিছু। এখন আবার দেখো আমরা কিন্তু যে জিনিসটা দেখছি এখানে পরবর্তীতে আমরা পরিবেশে কি কিউ1 পরিমাণ তাপটা কিন্তু সাইডে দিচ্ছি, কারণ আমার এটাকে টোটাল আমি এই পাইপ দিয়ে নিয়ে আসছি হচ্ছে গিয়ে কিউ2 প্লাস হচ্ছে ডাব্লিউটা আমি দিয়ে দিচ্ছি বিভব আকারে এখানে, তার মানে ডব্লিউ2 প্লাস হচ্ছে কিউ2, এটাকে আমরা কী করছি কিউ1 আকারে সাইড দিচ্ছি, তার মানে তুমি বলতে পারো আবার হচ্ছে আবার কিউ1 ইকুয়াল টু কি কিউ2 প্লাস ডাব্লিউ বলতে পারো তুমি, বা ডাব্লিউ যদি রেখে দাও ডাব্লিউ ইকুয়াল টু বলতে পারো কি কিউ1 মাইনাস কিউ2, দেখো এটা বলতে পারো কিনা, কারণ আমি তো জানি যে আমি কিউ1 যেটা সারছি কোনটা সারছি, এটা হচ্ছে কি কিউ2 প্লাস ডাব্লিউ, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমি যদি মানটা বসাই দিই এখানে 1 নয়, তাহলে কী দাঁড়ায় এরকম আছে, এখানে তুমি বলতে পারো কারণ কে ইকুয়াল টু বা কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স এটাকে বলতে পারো, এখানে ছিল কিউ2 আর নিচে কি ডব্লিউটা হচ্ছে কিউ1 মাইনাস কিউ2, ঠিক আছে। এটা 2 নম্বর সংখ্যা, এটাও তুমি সূত্র আকারে ব্যবহার করতে পারবা বা এটাকে ভাঙাও দিতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা গেল, তার মানে মনে রাখবা যে কিউ2র মান মানে কিউটার মান যদি মানে ডব্লিউর মান যদি কম হয়, আর এই সূত্র অনুসারে দেখো যদি ডব্লিউ মান কম হয় মানে কম বিদ্যুৎ শক্তি খরচ, মানে দেখো ও ওর সাথে সমানুপাতিক আছে, ও ওর সাথে ব্যস্তানুপাতিক আছে আর কি। তার মানে যদি আমার ডব্লিউর মানটা কি হয় কম হয়, তার মানে কে বেশি মানে কোএফিশিয়েন্ট বেশি, আর যদি কিউটার মান বেশি হয় তাহলে কি আমার কে বেশি মানে কোএফিশিয়েন্ট বেশি। তার মানে আমি কি এটা মান কম হলে মানে কি খুব কম বিদ্যুৎ শক্তি খরচ হতেছে,
কম বিদ্যুৎ শক্তি খরচ করে আমি কি করতেছি, বেশিটা কি করতেছি, কাজ পাইতেছি, বা বেশিটা কি করতে পারি, কিউ2 শোষণ করতেছি আর কি। কারণ এটা যদি ছোট হয় এটা উল্টা বড় হয়ে যাবে, ঠিক আছে। কারণ মানে এটা ছোট হলে এটা বড় হলে কি আমার এখানে কিন্তু মানটা বেশি আসবে, ঠিক আছে, বা কোএফিসিয়েন্টের মানটা বেশি আসবে, বা কর্মদক্ষতা বেশি আসবে। তার মানে কম বিদ্যুৎ খরচ করে আমি কি বেশি পরিমাণ তাপটা শোষণ করতেছি মাছ মাংস থেকে, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো। তবে সাধারণ ক্ষেত্রে কে মানে এরকম 2 থেকে 8 পর্যন্ত হয় আর কি, মানে 80% বা তুমি বলতে পারো 90%ও হয় এরকম, ঠিক আছে, বা 100% তো কথাই নাই, ঠিক আছে। তবে ওয়ালটন ফ্রিজ বা পুরাতন ফ্রিজগুলো 4-5 এরকম থাকে কে এর মান, ঠিক আছে, বা 6-7 হলে আরও ভালো, 8-10 হলে আরও ভালো, বা চরম ভালো বলতে পারো আর কি, ঠিক আছে। তবে ওইগুলো খুব দামি ফ্রিজ। সো কে এর মান যত বেশি হবে আমি জানি যে সেটা তত ভালো ফ্রিজ। আর কে এর মান বেশি মানে কি, ডব্লিউটা হচ্ছে কম, মানে এরকম কিছু আর কি। কে এর মান বেশি মানে এরকম কিছু আর কি। ধরো ডব্লিউটা যদি কম হয় মানে কম বিদ্যুৎ শক্তি খরচ করি, তাহলে কি কিউ2টা একটু বেশি, কিউ2 বেশি মানে কি বেশি তাপ শোষণ করতে, তার মানে কি আমার কেটা বেশি। এটা হচ্ছে মেন থিম। কেটা বেশি মানে কি আমার কোএফিসিয়েন্ট বেশি, বা কোএফিসিয়েন্ট বেশি মানে আমার হচ্ছে ওইটাকে বলতে পারো যে ফ্রিজের কর্মদক্ষতা বেশি, মানে কম বিদ্যুৎ খরচ করে আমি তাড়াতাড়ি কি মাছ মাংস আমি ঠান্ডা করতে পারতেছি আর কি। যে এইটাই ছিল আমার মেন জিনিস, মানে যত কম বিদ্যুৎ খরচ করে আমি মাছ মাংস ঠান্ডা করে ফেলতে পারলে আমার বিদ্যুৎ বলও কম আসবে, আর সাথে সাথে দ্রুত কি আমার মাছ মাংসটা ঠান্ডা হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য কে এর মান যত বেশি হয় আমার তাপমাত্রাটা আমার কি হয়, মানে ফ্রিজটা কি তত ভালো হয়। সো এটাকে যদি আমি একটু উল্টে লিখে দিই, দেখো এটাকে একটু উল্টে 1/k আকারে লিখি, বা 1/k ইকুয়াল টু Q1 মাইনাস Q2, মানে উল্টে দিলাম আর কিছু না, ডিভাইড বাই Q2, মানে আগের সূত্রটার মধ্যে একটু করতে, বা Q ইকুয়াল টু এখানে লিখতে পারো, ও এখানে লিখতে পারো Q1 ডিভাইড বাই Q2 মাইনাস 1। দেখো এটা কিন্তু মানে আমরা যে ইয়াটা পড়ছিলাম আর কি, ইঞ্জিনের কর্মদক্ষতা, ওইটার সাথে একটু সিমিলার লাগে, কারণ ওইখানে একটা 1 আসছিল, এই জন্য এটাও তুমি ধরো 3 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই গেল। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু জানতাম, মানে ইঞ্জিনের বেলায়ও জানি, এখানেও জানি যে তাপ ইঞ্জিন আর ফ্রিজ যাই বলো, তাপ উৎস বা তাপ ধারক কি বলে যে দিলে মানে তাপ উৎস বা তাপ ধারকের মানে যে পরিমাণ তাপ শোষণ করবে বা বর্জন করবে, মানে তাপ ইঞ্জিন না, সেটা কিন্তু অবশ্যই তাপ উৎস বা তাপ ধারকের তাপমাত্রা সমানুপাতিক আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে সূর্য তাপ বর্জিত তাপ, এটা হচ্ছে তাপ উৎস বা তাপ ধারকের তাপমাত্রা সমানুপাতিক থাকে, ঠিক আছে। এটা আমরা আগে থেকে পড়ছিলাম, মানে ইঞ্জিনের ক্ষেত্রেও জানি, এখানে ফ্রিজের ক্ষেত্রেও সত্য। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এরকম লিখে দিতে পারবে যে কিউ সমানুপাতিক টি, এটা আমরা বলতে পারি, কারণ আমরা জানি যে তাপ উৎস আর যে তাপ ধারকের তাপমাত্রার উপর নির্ভর করে হচ্ছে আমার ইঞ্জিনটা কী পরিমাণ তাপ শোষণ করবে বা বর্জন করবে, ঠিক আছে। বা এখানেও সেম, তাপ উৎস বা তাপ ধারকের আর কি তাপমাত্রার উপর নির্ভর করবে যে আমার তোমার ইয়াটা আর কি মাছ মাংস থেকে কী পরিমাণ তাপ শোষণ করবে। যেমন মাছ মাংস যদি তাপমাত্রা একটু বেশি হয় তাহলে কি বেশি পরিমাণ তাপটা নিতে পারবে আর কি, হ্যাঁ। তো এটা নিয়ে আবার আবার ওইখানে আমরা দেখছিলাম যে তাপমাত্রার পার্থক্য যত বেশি হয় তত বেশি কি আমার তাপটা মানে তত বেশি কি তাপ শোষণ করতে পারে, ঠিক আছে। সো এই আর কি। ধরো এখন কি করে বোঝা, যেমন ফ্রিজের ক্ষেত্রে যদি তাপমাত্রা কম হয় আর বাইরের তাপমাত্রা যদি একটু বেশি হয় তাহলে তাপমাত্রার পার্থক্য বেশি, তার মানে অত বেশি তাপটা শোষণ করে বাইরে ছেড়ে দিয়ে আসবে। সো এরকম আর কি বিভিন্ন ঘটনা তুমি বলতে পারো। তবে মেন থিম একই ভাই, যে তাপ উৎস তাপ ধারকের তাপমাত্রার উপর নির্ভর করে আমার ইঞ্জিন বা ফ্রিজটা কী পরিমাণ তাপ শোষণ করবে আর কি, ঠিক আছে। সো এইটা থেকে কিন্তু তুমি সরাসরি এইভাবে লিখে দিতে পারো, কারণ এটা যেহেতু সমানুপাতিক বা তার অনুপাত সমান তাদের, Q1/Q2 ইকুয়াল টু T1/T2, ঠিক আছে। এটা একদম ইজি। সো এই সূত্রটা যদি এখানে একটু বসাই, 1/k ইকুয়াল টু মানটা শুধু বসাই দিয়ে এখানে টি এর জায়গায় এটা বসাই দিতে পারি, T1/T2 মাইনাস 1, ঠিক আছে। বা তুমি এরকম লিখতে পারো 1/k ইকুয়াল টু, যদি লসাগু করে T2 থাকলে T1 মাইনাস T2, T1 মাইনাস T2, ঠিক আছে। বা এখানে কে ইকুয়াল টু লিখে দিতে পারো তুমি T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। আসলে এত লসাগু করার দরকার নেই, কারণ এই সূত্রটা আর এই সূত্রটা সেম, এই যে এই সূত্রটা সেম, দেখো T1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q2, মানে সমানুপাতিক, মানে কি আমি এটা সমানুপাতিক মানে সরাসরি এখান থেকে মানে এই লাইন লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে লসাগু মশাগু করার কোনো দরকার নেই বা প্রয়োজন আমি মনে করতেছি না, ঠিক আছে। সো এই গেল, এটা হচ্ছে ফ্রিজের কর্মদক্ষতা বলতে পারো, ঠিক আছে। কারণ আমরা জানি যে তাপ দিয়ে যা করতে হয়, কারণ এইটা থেকে এটা দেখে ডাইরেক্ট এটা কেন লেখা যায় জানো,
কারণ আমরা জানি যে তাপ দিয়ে যা যা করা যায় তাপমাত্রা দিয়ে তাই করা যায় আর কি, সরাসরি আমি তাই করতে পারি, ঠিক আছে। সো এটা থেকে আমি সরাসরি এখানে লিখে দিতে পারবো, অত ঝামেলার দরকার নেই, ঠিক আছে। কারণ তাপ দিয়ে যা যা করতে পারি আমরা তাপমাত্রা দিয়ে তাই করতে পারি। তাহলে তাপ আর তাপমাত্রা মানে যাই বাড়ুক না কেন আমার কি মানে কে এটা বাড়বে, ঠিক আছে। তাপ বাড়লেও কি মানে আমার কে মানটা বাড়তেছে, আর তাপমাত্রা বাড়লেও কি আমার কি বলে কে মানটা বাড়তেছে। তাহলে বুঝতে পারলাম যে আমার মোটামুটি তাপ বা তাপমাত্রা যেটা দেওয়া থাক আমরা হচ্ছে গিয়ে কে এর মান বের করতে পারবো, বা তোমার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বের করতে পারবো, ঠিক আছে। তার মানে কে মান যত বেশি হবে বা বেশি বানাতে পারবে তোমরা, ওই ফ্রিজটা কিন্তু তত বেশি ভালো হবে আর কি, ঠিক আছে। আর যেহেতু আমি বলছি এখানে তাপ বা তাপমাত্রার সমানুপাতিক, তাপ বা তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু এটা তোমরা আগে থেকেই শুনছো বা পড়ে আসছো যে তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে আমার শোষণের পরিমাণ তত বেশি হবে, বা বর্জনের পরিমাণ তত বেশি হবে আর কি, বা মানে বর্জনের পরিমাণ তত কম হবে আর কি ইঞ্জিনের ক্ষেত্রে। মানে যদি এরকম হয় যে আমার তাপমাত্রা অনেক বেশি, তার মানে কি শোষণটা খুব বেশি করবে। শোষণ বেশি করলে কি মানে প্রবাহিত তাপের পরিমাণ বেশি, তার মানে এখান থেকে আমি অনেক বেশি কাজ পাবো, তার মানে আমার কি আউটপুট বেশি মানে কোএফিসিয়েন্ট বেশি, বা আমি বলতে পারো যে কার্য দক্ষতা, বা বলতে পারো যে কর্মদক্ষতাটা কি বেশি আর কি, ঠিক আছে। সো ফ্রিজের ক্ষেত্রেও সেম, যদি তোমার তাপমাত্রা বেশি হয় মাছ মাংসের বেশি নেবে আর কি, মানে তাপটাও বেশি নিবে আর কি, আর বেশি নিলে কি বাইরে বেশি পরিমাণ তাপ কি সাইডে দিতেছে নিয়ে। সো এই আর কি, এইগুলোটা মাথায় রাখো। আমি মোটামুটি বেসিকটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সো এই ছিল তোমাদের ফ্রিজ, মোটামুটি ফ্রিজটা আর কি একটু ডিটেলসে পড়াই দিলাম। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, ফ্রিজ দিয়ে অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনে তো থাকারই কথা। সো এইগুলো তুমি একটু ভালোভাবে দেখে নিও। ক্লাসটা অবশ্যই বড় হয়ে গেছে, আর আজকের ক্লাসে অনেক কথাই আমি একটু মানে এলোমেলো বলে ফেলছি, আমার চোখে অনেক ঘুম, যদিও একটু টায়ার্ড লাগতেছে। সো তোমরা একটু ধরে নাও, তবে মেন যেটা বুঝেছি এটা মাথায় রাখলে এত কথা শোনার দরকার নেই, তোমরা 2x টেনে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমাদের হচ্ছে গিয়া তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র ছিল, এই দ্বিতীয় সূত্রের প্রথম অংশটা শেষ। মানে একটা ছিল কার্নো ইঞ্জিন, 2 নম্বর আছে ফ্রিজ ছিল আর কি। মানে এইটা ছিল প্রথম অংশে, আর বা বিবৃতি পড়ছি এগুলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে গিয়া এন্ট্রপি। কারণ আমি বলছিলাম যে আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার সময় অন্তঃস্থ শক্তি বলতে একটা জিনিস শিখছিলাম, যে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। বর্তমানে এখন হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা সম্পূর্ণভাবে শেখার জন্য আরেকটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে এন্ট্রপি। সো এন্ট্রপিটা আর কি এমন একটা জিনিস যে সম্বন্ধে তোমারও আইডিয়া নাই, আর আমারও কিছু বলার নেই এখন, কারণ এটা একটু ভিন্ন ধরনের জিনিস আর কি, ঠিক আছে। সো বইয়ে আসলে এর কোনো সংজ্ঞা দেয় নাই, আর সংজ্ঞা দিলেও তোমার আর কি তারা বোঝাতে সক্ষম হবে না যে এন্ট্রপিটা আসলে কি, ঠিক আছে। যেমন তবে একটা ওয়ার্ড আছে আর কি, মানে এন্ট্রপির কোনো সংজ্ঞা নাই, কিন্তু মানে এন্ট্রপি কি এটা কেউ ভালো বোঝে না আর কি, বিষয়টা এরকম, ঠিক আছে। কিন্তু একটা শব্দ আছে, যে শব্দটা বুঝলে তুমি সংজ্ঞা থেকে ভালো বুঝতে পারবে এটা আর কি। যেমন শব্দটাকে বলা হয় হচ্ছে বিশৃঙ্খলা আর কি, বা ডিসঅর্গানাইজেশন, বা এটা বলা হয় কেওস আর কি, ঠিক আছে। মানে বিশৃঙ্খলার পরিমাপ আর কি। সো ওরা বলছে যে বিশৃঙ্খলায় হলো এন্ট্রপি আর কি, ঠিক আছে। মানে কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যবস্থা বা কোনো একটা তোমার মানে কোনো একটা জিনিসের মানে বিশৃঙ্খলার যে পরিমাণ, ওই পরিমাণকে বলা হয় বা ওই পরিমাপকে বলা হয় এন্ট্রপি আর কি, ঠিক আছে। যেমন এছাড়াও এন্ট্রপির একটু পরে আসি, যেমন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অনেকগুলো ভুল ছিল, যেমন জুলের সূত্র জায়গায় দেখছিলাম যে W=H, মানে 100% কি কাজে ওখানে পরিণত হয়। সো কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে দিচ্ছে যে স্পষ্ট বলে দিচ্ছে যে এটা কখনো সম্ভব না, কারণ তোমার অপচয় হবেই। যতগুলা কি তুমি তাপটা কাজে পরিণত করতে যাবে, ওখানে তোমার কি অপচয় হবে, অপচয়কে তুমি রোধ করতে পারবে না আর কি, ঠিক আছে। সো এই ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া ওখানে যে কোন তাপকে আমি কাজে পরিণত করতে পারবো আর পারবো না, এটা নিয়ে কোনো আইডিয়া দেয় নাই। পরবর্তীতে আমরা একটু জানতে পারছি যে তাপটা শুধুমাত্র প্রবাহিত হয় ওটা হচ্ছে গিয়ে রূপান্তরযোগ্য তাপ শক্তি। সো ওইটাকে আমরা কাজে পরিণত করতে পারবো, আর যেটা প্রবাহিত হয় না ওটা হচ্ছে অরূপান্তরযোগ্য তাপ শক্তি। অরূপান্তরযোগ্য তাপ শক্তি আমরা কাজে পরিণত করতে পারি না আর কি, ঠিক আছে। সমস্ত তাপকে কখনোই কাজে পরিণত করা সম্ভব নয়, ঠিক আছে। সো এটা ছিল, তার মানে এটা কিন্তু মানে তাপগতিবিদ্যার
মানে প্রথম সূত্রের প্রথম অংশে এরকমভাবে আমি বলে দিচ্ছে যে সমস্ত তাপকে কখনোই তাপে মানে কাজে পরিণত করা সম্ভব নয়। অবশ্যই তোমার কি অপচয়টা তোমার হবে, অপচয়কে তুমি কোনোভাবেই রোধ করতে পারবে না আর কি। তার মানে কর্মদক্ষতা কখনো 100% হবে না, ঠিক আছে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কখনো কি তাপকে কখন কাজে পরিণত করা যাবে আর কখন যাবে না সেটা নিয়ে কোনো আইডিয়া দেওয়া হয় না, ঠিক আছে। সো তাপগতিবিদ্যার আমরা কি বলে মানে প্রথম সূত্রে শক্তি নিত্য সূত্র পড়ছিলাম ওইখানে, যে মানে এখানে বলছিল যে মহাবিশ্বের তোমার মোট শক্তি ধ্রুবক, ঠিক আছে, একটাকে একটা কনভার্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে কোন তাপকে বা কোন শক্তিকে আমরা একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবো এরকম কিছু বলে নাই তাপগতির প্রথম সূত্রে আর কি, ঠিক আছে। কারণ আমরা কোন তাপ শক্তিকে পারবো, যে তাপ শক্তি প্রবাহিত হয় ওই তাপ শক্তিকে আমরা কি কাজে পরিণত করতে পারবো বা আরেক শক্তিতে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। সো এই আর কি, তোমরা এটা একটু মনে রাখো। আর কি বলতে থাকুক তাহলে। সো এগুলা মনে রাখো যে প্রথম সূত্রে অনেক ত্রুটি ছিল, যে কোন শক্তিকে আমরা কাজে পরিণত বা অন্য শক্তিতে পরিণত করতে পারবো কি পারবো না সেটা কিন্তু বলা হয় না আর কি, ঠিক আছে। তো দ্বিতীয় সূত্রের দ্বিতীয় অংশে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো বা বুঝতে পারছিও কিছুটা, কখন শক্তিকে কাজে পরিণত করতে যাবে আর কখন শক্তিকে কাজে পরিণত করা যাবে না। এটা দ্বিতীয় সূত্রে আমরা সম্পূর্ণভাবে একটা আইডিয়া নিয়েছি আর সামনেও আইডিয়া নিব আর কি। সো নেক্সট ক্লাসে এন্ট্রপি নিয়ে একটু আগাবো, তখন তোমরা আর কি বিষয়গুলো সব ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে। কারণ সমস্ত শক্তিকে অবশ্যই সব তাপ শক্তিকে কাজে পরিণত করা সম্ভব না, শুধুমাত্র যেটা প্রবাহিত হয় ওইটাকে সম্ভব, এটা তোমরা বুঝতে পারছো আগে থেকে। সো এই পর্যন্ত থাক, ফ্রিজটা ঠিক মতো আইকো, তখন চিত্র দেখে আইকো, কোনো সমস্যা নেই।